শহরের নামকরা আর দুহাত দিয়ে কানে শক্ত করে চেপে ধরে। প্রধানের এই অবস্থা দেখে জেমস তাড়াতাড়ি বসা থেকে উঠে দৌড়ে আসে। স্যার, আপনার কি হয়েছে? আর সেই ছেলে এত বড় বেয়াদবি কেন করলো আপনার সাথে? চুপ চুপ চুপ, সে কোনো ছেলে না, সে ভয়ঙ্কর হিংস্র প্রাণী। মানে কি স্যার? কিসব উল্টা পাল্টা বলছেন আপনি? উল্টো পাল্টা না, সত্যি বলছি আমি। সে ভয়ঙ্কর এক চিতাবাঘ, যার নাম হলো জ্যাট। এদিকে প্রধানের মুখে আকাশের আসল পরিচয় পেয়ে জেমসও দুহাত কানে দিয়ে নিজের কান চেপে ধরে কয়েক পা পেছনে চলে যায়, কারণ তাদের দুজনের কানেই একই ধরনের ভয়ানক পেন দিচ্ছে। মানুষ যখন অপ্রত্যাশিত কোনো কিছুকে নিজের চোখে দেখে ফেলে তখন কিন্তু অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তারা স্ট্রোক করে নিজের প্রাণ হারায়, যার ফলে দেহ যায় মর্গে আর আত্মা যায় স্বর্গে। অবশ্য এখানে তেমন কিছু ঘটেনি, তবে তার থেকে কম কিছুও কিন্তু হয়নি। তবে তারা অপ্রত্যাশিত কিছু নিজের কানে শুনে ফেলেছে, যে তারা যেই ছেলেটাকে সাদাসিধা মনে করত সেই ছেলেটা আসলে চুপচাপ থাকা এক ভয়ঙ্কর রাক্ষস। তাদের নিজের কানকে যেন তারা বিশ্বাস করতে পারছে না। আকাশের কথাগুলো শুনে দুজনের কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, এতটা উত্তপ্ত হয়ে গিয়েছে তাদের কান। কানে হাত দিয়ে ভয়ঙ্কর চাউনিতে দুটো মানুষের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। প্রধান তো একদম চুপচাপ হয়ে গিয়েছে। প্রধানের নীরবতা দেখে যেন মনে হচ্ছে সে ভাজা মাছও উল্টে খেতে পারে না। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, আর সেটা আপনারা সবাই জানেন। এদিকে আকাশ বাসায় এসে পড়েছে, তবে তার ভিতরটা আজ অনেক হালকা লাগছে কেন জানি। তাই খাবার খেয়ে রুমের দরজা আটকে দিয়ে লম্বা একটা ঘুম দেয়। অন্যদিকে থানার ঊর্ধ্ব কর্মকর্তা এবং বিভাগীর প্রধান বেস্ট 11-এর কাছে যায় আর তাদেরকে প্রেসার দেয় যে তারা যেন সমস্ত ওয়েবসাইটকে আগের মতন সচল করে দেয়। কিন্তু তারা অপারগতা স্বীকার করে আর বলে যে তাদের কাছে এই ওয়েবসাইটের কোনো কিছুই নেই। এই ওয়েবসাইটের সিকিউরিটি অন্য কেউ দিয়েছে, আর যে দিয়েছে সে কোনো নর্মাল হ্যাকার না, তাই তাদের পক্ষে সম্ভব না সেই হ্যাকারের বিরুদ্ধে গিয়ে ওয়েবসাইটকে সচল করা, কারণ সেই ওয়েবসাইটে হ্যাক করা অনেক কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে। এর মাঝে সবাই হতাশ হয়ে আইসিটি প্রধানের কাছে যায় আর বলে, প্রধান সাহেব, আপনার বেস্ট 11 তো মানতেই নারাজ যে তারা সমস্ত ওয়েবসাইট হ্যাক করেছে। সো আপনি তাদেরকে গিয়ে বুঝিয়ে বলুন যে তারা যেন সমস্ত ওয়েবসাইট রান করিয়ে দেয় আর সিকিউরিটি সরিয়ে দেয়। প্রধান বিভাগীয় হেডকে বলে, এইসবের পেছনে আমাদের কারোরই হাত নেই, এসব অন্য কেউ করেছে। সো আমাদের কারোর পক্ষে সম্ভব না ওয়েবসাইট রান করা। প্রধান স্যার, আমরা জানি যে আপনি বা আপনার ছেলেরা কিছুই করেনি, কিন্তু কি করব বলেন, সমস্ত প্রমাণ আপনাদের দিকে, তাই আপনাদেরকে আটক করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদেরও লজ্জা লাগছে আপনাকে এইভাবে থানায় আটকে রাখতে, তাই আপনাদেরকে আমরা ছেড়ে দেব। কিন্তু তার জন্য আপনি আমাদেরকে একজন হ্যাকার খুঁজে দিন, যে কিনা সমস্ত ওয়েবসাইটকে সেই হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে। এমন কোনো বাপের বেটা জন্ম হয়নি যে কিনা সেই হ্যাকারের হাত থেকে সমস্ত ওয়েবসাইটকে ফিরিয়ে আনতে পারবে। তবে হ্যাঁ, একজন আছে, যার নাম হলো জ্যাট। আপনারা তার তালাশ করুন। সেই জ্যাটই একমাত্র ব্যক্তি যে কিনা আপনাদেরকে এসবের হাত থেকে মুক্ত করতে পারবে। কোথায় পাবো সেই জেকে? ডার্ক ওয়েবে তাকে তালাশ করুন, পেয়ে যাবেন। অবশ্য আপনারা তাকে পাবেন না, সে নিজেই আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, আমরা তাই করছি। জেমসের মুখে কথাটা শুনে থানার লোকেরা ডার্ক ওয়েবে একটা নিউজ ছাড়ে জেটের নামে, যেখানে তারা উল্লেখ করে যে জেটের সাহায্য তাদের প্রয়োজন। আর এদিকে সেই সুযোগে এমবি জেটের নামে ফেক আইডেন্টি বানিয়ে তাদের সাথে যোগাযোগ করে। অন্যদিকে থানার লোক যখন তার সাথে ওয়েবসাইটের ব্যাপারে কথা বলে তখন এমবি জেট তাদের কাছে টাকা দাবি করে। তারপর বিভাগীয় প্রধান তখন তার সাথে একটা চুক্তিতে যায় যে তাকে টাকা দেওয়া হবে তার চাহিদা মতন, কিন্তু
কাজের শুরুতে সে পুরো পেমেন্ট পাবে না, অর্ধেক পেমেন্ট সে কাজের শুরুতে পাবে আর বাকিটা কাজের পরে। এমবিজেড রাজি হয়ে যায়। তারপর কাজের আগে পেমেন্ট নিয়ে 2 ঘন্টা সময় চায়। কিন্তু দুঃখের বিষয়, সে কোনোভাবেই কোনো কিছু করতে পারে না, কারণ সেখানে জেড সিকিউরিটি দিয়ে রেখেছে। তাই এমবিজেড টাকাগুলো নিয়ে চুপচাপ কেটে পড়ে। 2 ঘন্টা কেটে গেছে সেই কবেই, কিন্তু ওয়েবসাইট আনলক হওয়ার কোনো নামগন্ধ নেই। সবাই এখনও অপেক্ষা করে বসে আছে। কিন্তু এমবিজেড তো ফেক, জেড সেজে বহুকাল আগেই টাকা নিয়ে চম্পট হয়ে গেছে। এদিকে আকাশ বিকেলবেলায় ঘুম থেকে উঠে ভাবে যে সে সমস্ত ওয়েবসাইট থেকে নিজের সিকিউরিটি সরিয়ে দিয়ে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেবে, কারণ ওয়েবসাইট হ্যাক করার ফলে ওয়েবসাইটের মালিকদের অনেক সমস্যা হচ্ছে। আর আকাশ কারোর সাথে অন্যায় করতে রাজি না, তাই সে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেয়। অন্যদিকে লেডি হ্যাকার ফেক নাম দিয়ে টাকা নিয়ে হাতিয়ে সেই টাকা দিয়ে বাইরের দেশ থেকে ইন্টারন্যাশনাল অনেক কয়েকজন হ্যাকারকে হায়ার করে জেটের সিকিউরিটি প্রোগ্রাম হ্যাক করার জন্য। তবে যাদেরকে নিয়ে লেডি হ্যাকার হায়ার করে তারাও অনেক ভয়ঙ্কর হ্যাকার। কালো জগতে তাদেরও বেশ নাম ডাক আছে, কিন্তু সেই নাম ডাক বাহিরের কান্ট্রির জন্য। রাত 10টায় লেডি হ্যাকারের হায়ার করা সমস্ত ইন্টারন্যাশনাল হ্যাকার মিলে একসাথে জেটের কম্পিউটারের উপরে মিশন চালায়। লেডি হ্যাকার মোট 5 জন হ্যাকারের হায়ার করেছে। তারা সবাই ভিন্ন ভিন্ন কান্ট্রির। সবাই মিলে একসাথে জেটকে অ্যাটাক করার কারণে কম্পিউটারের সমস্ত সিকিউরিটি প্রোগ্রাম আনলক হয়ে যায়। সেটা দেখে লেডি হ্যাকার এবং সমস্ত হ্যাকার খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তাদের কল্পনাতেও নেই যে জেট তার কম্পিউটারের সামনেই বসে আছে আর বসে বসে তাদের তামাশা দেখে হাসছে। হাই রে পাগলি, কেন করিস তামাশা আমার সাথে? তোরা যত বড় হ্যাকারই হোস না কেন, এই জন্যে তোরা আমার সিকিউরিটি কোনোদিনও ভাঙতে পারবি না। তাও যে একটা সুযোগ দিলাম তোদের, একবার চেষ্টা করে দেখতে পারিস যে আমায় তোরা কোনোভাবে পরাজয় করতে পারিস কিনা। অন্যদিকে লেডি হ্যাকার এবং তার হায়ার করা ইন্টারন্যাশনাল 5 জন হ্যাকার মিলে আকাশের কম্পিউটার তাদের আয়ত্ত করে নেয়। অবশ্য সেটা আকাশের ইচ্ছাতেই হয়েছে, কিন্তু তারা কম্পিউটারের কোনো ফাংশনেই যেতে পারছে না, সমস্ত জায়গায় সিকিউরিটি করা। তবে ইন্টারন্যাশনাল হ্যাকারদের থেকে রোস্টার নামক যেই হ্যাকার আছে সে বুঝে ফেলে যে যার কম্পিউটারে সিকিউরিটি ভেঙে তারা প্রোগ্রামে ঢোকার চেষ্টা করছে সে সাধারণ মানুষ না, কারণ তার সিকিউরিটি প্যাটার্ন অনেক ভয়ঙ্কর। ইন্টারন্যাশনাল হ্যাকার অটোকেডিং জানার পরেও সে কম্পিউটারে প্রোগ্রামে প্রবেশ করতে পারছে না, তার মানে সে তাদেরও বাপ। আর সেই ব্যক্তির ইচ্ছাতেই তারা তার কম্পিউটারে সিকিউরিটি ভেঙে প্রবেশ করতে পেরেছে। এটা ভেবে এবার সেই হ্যাকার ভয় পেয়ে যায়। সে শুধু সবাইকে একটাই কথা বলে, আমরা সবাই অনেক বড় ফাঁসা ফাঁসতে চলেছি, কারণ যারা কম্পিউটারের সিকিউরিটি ভেঙে আমাদের প্রোগ্রামে ঢোকার চেষ্টা করেছি সে তার কম্পিউটারের সামনেই বসে আছে। এটা আমি 100% শিওর, কারণ যারা প্রোগ্রামের এত বড় সিকিউরিটি দেওয়ার তার কম্পিউটারে প্রবেশ করার আকাশচুম্বী কথাবার্তা, আমি শিওর যে সে ইচ্ছে করেই তার কম্পিউটারে আমাদেরকে প্রবেশ করিয়েছে। কারণ হয়তো সে আমাদের থেকেও বড় কোনো প্ল্যান সেটা করে বসে আছে। সো এমবিজে এর মাঝে আমি নেই, আমি চললাম। বেঁচে থাকলে বহু টাকা উপার্জন করতে পারবো, তাই তোমার টাকা আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। আর বাকি যারা আছেন আপনাদেরও এই মিশনের ইতি টানা উচিত, না হয় আপনারা অনেক বড় বিপদে ফেসে যাবেন। রোস্টার কথাটা বলল, কিন্তু রোস্টারের কথায় কেউ কান দেয় না, কারণ তারা এখনও নিজেকে এলিয়েন মনে করছে। তাই তারা তাদের মতন মিশন চালাতে শুরু করে। আর রোস্টার জেটের কম্পিউটার থেকে নিজের ডিভাইসকে বের করে সোজা কম্পিউটার রিবুট মেরে দেয়, যাতে করে তার কোনো তথ্যই যেন কেউ না পায়। অন্যদিকে বাকি 4 জন বহু চেষ্টা করছে আকাশের প্রোগ্রামে ঢোকার জন্য, কিন্তু এখনও তারা সেটা করতে পারেনি। এদিকে জেট বসে বসে মজা নিচ্ছে। 30 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। বাচ্চারা অনেকটা সময় দিয়েছি তোমাদেরকে, কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। তো এবার মাস্টারের খেলা দেখো। এরপর আকাশ তার অন্য কম্পিউটার থেকে একটা শিপিং সাইট তারই কম্পিউটারে সেন্ড করে, যেটা ছিল একটা কোডের মতন। সেটা দেখে তাদের মাঝে থেকে একজন মনে করে যে তারা যার কম্পিউটারে প্রোগ্রামে ঢোকার চেষ্টা করছে এটা
তার প্রোগ্রামে ঢোকার কোনো অ্যাক্সেস। সেই হ্যাকার কোনো কিছু না ভেবেই সেই শিপিং লিঙ্কে ক্লিক করে বসে, আর সাথে সাথেই সেই হ্যাকারের ডিভাইসের অ্যাক্সেস আকাশের কাছে চলে যায়। আর আকাশ তার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে তার কম্পিউটারে প্রবেশ করে সেই হ্যাকারের ডিভাইসকেই লক করে দেয়। এটা দেখে বাকি তিনজন হ্যাকার ভয়ে তাড়াতাড়ি আকাশের ডিভাইস থেকে বেরিয়ে যায়, আর তারা নিজের কম্পিউটার রোস্টারের মতন রিবুট মেরে সোজা পালিয়ে যায়। কারণ তারা বুঝে গেছে যে তারা এতটা সময় যেই গর্তে কেঁচো আছে মনে করে হাত দিয়েছে, সেই গর্তে কেঁচোর বদলে কোনো এক বিষধর সাপ ঘাপটি মেরে বসে আছে। তাই তারা কোনো কিছু না ভেবে সোজা উল্টো রাস্তা ধরে পাল্টি মেরে চলে যায়। এদিকে আকাশ অ্যাক্সেস নিয়ে যার কম্পিউটার লক করেছে তার কম্পিউটারের স্ক্রিনে জেড নামক আলফাবেট রান করছে। আর এটা দেখে সেই হ্যাকারের চোখ কপালে উঠে যায়, কারণ সে নিজেও জেটের এই ভয়াবহতা সম্পর্কে জানে। জেট কত বড় দানব সেটা তার অজানা নয়। এমবিজেড তাকে জেটের ব্যাপারে আগে বলেনি যে তারা জেটের কম্পিউটারে হ্যাক করবে, তাই সে এই কাজে মত দিয়েছে। কিন্তু এখন সে জানতে পেরে নিজের কপাল নিজেই দেয়ালের সাথে চাপড়াচ্ছে। আর এদিকে এমবিজেড ভয়ে সোজা নিজের কম্পিউটারই বন্ধ করে দেয়। অবশ্য সে আকাশের ডিভাইসে প্রবেশ করেনি, কিন্তু তারপরেও তার বুকটা ধুপধুপ করে কাঁপছে, কারণ 5 জন ইন্টারন্যাশনাল হ্যাকার একই সাথে নাকানি চুপানি খাওয়ানো কোনো 2-4টে কথা নয়। তাই সে ভয়ে নিজের কম্পিউটারই বন্ধ করে দিয়েছে। কিন্তু তার আবারও চরম রাগ উঠেছে জেটের উপরে, কারণ সে এত টাকা খরচ করেও জেটের কিছু করতে পারেনি। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে, জেট তোর শেষ দেখে ছাড়বো আমি। তারপর সে একদম চুপচাপ হয়ে যায়, কারণ সে ভিতরে ভিতরে আরও ভয়ঙ্কর রকমের একটা প্ল্যান সাজায়। অন্যদিকে রাতের বাজে 9টা, তখনই আকাশের নাম্বারে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আকাশ ভাই, আমি জেমস বলছি। ও জেমস সাহেব, কিন্তু আপনি হঠাৎ আবার আমায় ফোন দিলেন যে? আর এমন বিড়ালের মতন কথা বলার মানে কি? আগে তো আমি আপনাদের জন্য শুধুমাত্র আকাশ ছিলাম, কিন্তু এখন হঠাৎ করেই ভাই হয়ে গেলাম কী করে? ভাই, আপনার কাছে মাফ চাওয়ার জন্য ফোন দিয়েছি। আর আপনি অনেক সম্মানিত মানুষ, তাই সম্মানটা আপনার প্রাপ্য। আমার কোনো ধরনের সম্মানের দরকার নেই। সো কী বলতে ফোন দিয়েছেন তাই বলেন। আর থানা থেকে কখন ছাড়লো আপনাদের? ভাই, একটু আগে ছাড়া পেয়েছি। পুলিশ প্রধানের কারণে আমাদের সবাইকে ছেড়ে দিয়েছে। আর জেল থেকে ছাড়া পেয়েই সবার আগে আপনাকে ফোন দিয়েছি, কারণ আমরা আপনার বিষয় না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। ভাই, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। জীবন দশায় আর কোনো দিন আপনার সাথে লাগতে যাব না। অবশ্য আমি আপনার সাথে লাগতেও চাইনি, সেই প্রধানই আপনার সাথে লেগেছে। বিশ্বাস করেন ভাই, এতে আমার কোনো হাত নেই। প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্য তো বলি, বাঘ দাবি করা লোকজন কেন ভেজা বিড়াল হয়ে গিয়েছে। শোন জেমস, অনেক সম্মান দিয়েছি তোদের, কিন্তু তোরা আমায় গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করলি, সেই শাস্তি তোরা পাবি। অবশ্য প্রতিশোধ আমি নিয়েও নিয়েছি, কিন্তু প্রধানকে আরও কিছু দেখানোর আছে। কারণ সে দুর্বল লোক দেখলে নিজের পাওয়ার দেখিয়ে বসে। সে হলো শক্তের ভক্ত, নরমের জম। তার সামনে দুর্বল লোক আসলেই পড়ে বসে প্রতিঘাত। কিন্তু যখনই সে জানতে পারে সেই মানুষটা দুর্বল নয়, তখনই সে নিজেকে গুটিয়ে নিয়ে প্রার্থনার সুরে এগিয়ে দেয় তার দুহাত। আকাশ ভাই, প্লিজ আপনি আমাদের মাফ করে দিন। বিশ্বাস করেন, আপনার ক্ষমতার সম্পর্কে আমরা জেনে গিয়েছি। কোনোদিন ভুলেও আর আপনার সাথে লাগার মতো দুঃসাহস করব না। অবশ্য সেটা আমি আগেও করিনি, আর ভবিষ্যতেও করব না। জেমসের এমন কথা শুনে আকাশের মন গলে যায়, কারণ সত্যিই জেমস কিছু করেনি, আর সে কিছুই না করেও শাস্তি পেয়েছে। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, প্রধানকে ঠিক হয়ে যেতে বলবি। আর আমার এই নম্বরে কখনো তোরা যোগাযোগ করার চেষ্টা করবি না। আর আমার বিষয়ে তো তোরা কখনোই মুখ খুলবি না। না হয় কিন্তু মুখ খুলবি তোরা, আর তোদের সব কয়টাকে গিলে খাবো আমি। না 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 ভাই, মুখ খুলব না কখনো। জন্মের শিক্ষা হয়ে গিয়েছে প্রথমবারই, এরপর আর এই দুঃসাহস এই জীবনে করব না। কথা যেন মনে থাকে। আর জেমস সাহেব, দুঃখিত আমি, কারণ এতটা সময় তুই টুকারি করেছি।
আর বড় কথা, আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও শাস্তি পেতে হয়েছে আমার জন্য। না 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 ভাই, ওসব আমি কিছু মনে করিনি, বরং শিক্ষা পেয়েছি আরও। আচ্ছা, এখন রাখলাম। আর দয়া করে আমার এই নম্বরে কখনো ফোন দেবেন না। ঠিক আছে ভাই, দিব না। রাখলাম। এভাবে কথাগুলো বলে আকাশ ফোন কেটে দেয়। পরে সে খাওয়া দাওয়া করে কিছুটা সময় তার কম্পিউটারে বসে কাজ করে, পরে ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমিয়ে পড়েছে, কিন্তু এমবিজেড মানে লেডি হ্যাকার সে রাত 3টা বাজে তার কম্পিউটার ওপেন করে, কারণ সে নতুন যেই প্ল্যানটা করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এই গভীর রাতে লাইনে এসেছে। তারপর সে তার প্ল্যানিং করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। সে ক্লাস শেষ করে যখন বের হয় তখনই জেমস তাকে আবারও ফোন দেয়। সে জেমসের নাম্বার থেকে আবারও ফোন পেয়ে চরম রেগে যায়। সে ফোনটা রিসিভ করে রাগান্বিত কণ্ঠে জেমসকে বলে ওঠে, এই যে জেমস সাহেব, এত সমস্যাটা কোথায়? আপনাকে বারণ করার পরেও আপনি আমার নম্বরে কোন সাহসে ফোন দিয়েছেন? হ্যাঁ ভাই, দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আসলে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে ফোন দিয়েছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে জানানো আছে। মানে বুঝলাম না, কি গুরুত্বপূর্ণ জিনিস জানানোর জন্য ফোন দিয়েছেন আপনি আমার? হ্যাঁ, আসলে আকাশ ভাই, লেডি হ্যাকার দেশের সমস্ত হ্যাকারের একটা লিস্ট বানিয়েছে। সেই লিস্টে দেশের সমস্ত এথিক্যাল হ্যাকার এবং সাধারণ কিছু হ্যাকারও রয়েছে। তারপর সে ড্রাগ ওয়েব থেকে ভয়ানক একটা কন্ট্যাক্ট প্লেয়ারের টিমকে হায়ার করে। তারপর সেই লিস্টটা তাদেরকে দিয়ে বলে এই লিস্টের সবাইকে ঘর থেকে উঠিয়ে নিতে। আর সেই কন্ট্যাক্ট কিলার ইতিমধ্যে লেডি হ্যাকারের কথা মতো লিস্টের প্রায় বেশ অর্ধেক মানুষকে তুলে নিয়ে গেছে। কি এত বড় প্ল্যান করেছিল লেডি হ্যাকার? ভাই, প্লিজ আপনি একটু সাবধানে থাকবেন। আর কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে আমাকে জানাবেন। তখনই আকাশ বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে আকাশ জেমসের সাথে কথা বলা শেষ করে ফোন রাখতেই সেই কন্ট্যাক্ট কিলারগুলো আকাশকেও তার কলেজের সামনে থেকে উঠিয়ে নেয়। পরে তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে, যেখানে আরও প্রায় 90-95 জনের মতো মানুষ রয়েছে। তখনই কন্ট্যাক্ট কিলারের হেড যে সে লেডি হ্যাকারের সাথে কন্ট্যাক্ট করে। ম্যাম, লিস্টের সবাইকে তো উঠিয়ে এনেছি, আর আপনার কথা মতো নতুন ল্যাপটপও কিনে এনেছি। এবার পরবর্তী নির্দেশনা কি সেটা বলুন, আর তাদেরকে কি কারণে উঠানো হয়েছে? এই বেটা, নিজের কাজে মন রাখ। টাকা খেয়ে কাজ করছিস, সো নিজের কাজের দিকে ফোকাস কর। এত কিছু তোদের জানতে হবে না। তো এখন কি করবো ওদেরকে? তাদের সব কয়টাকে একে একে ভিন্ন একটা রুমে নিয়ে গিয়ে তাদের কপালে গান পয়েন্ট কর, আর তাদেরকে বল তাদের ল্যাপটপের মাঝে তাদের নিজের ডিভাইসকে লগ ইন করতে, আর বাকিটা এদিক থেকে আমি সামলে নিব। ম্যাম, কি কারণে এসব করা? তাদেরকে মারতে হলে বলুন, সোজা সব কটাকে শুইয়ে দিচ্ছি। কিন্তু এত সব ঝামেলার মানেটা কি? এই জানোয়ারের বাচ্চা, তোকে একবার বলেছি না নিজের কাজে মন রাখতে? তাও কেন তোরা আমার কাছে প্রশ্ন করছিস? কি টাকার পরিমাণ কি কম হয়েছে? কম হলে বল, আরও দিব। তাও নিজেদের মতন কাজ কর, কোনো প্রশ্নই করবি না আমাকে তোরা। ঠিক আছে ম্যাম, আমরা আমাদের কাজ করছি। এই তো গুড বয়। শোন, যে ল্যাপটপটা কিনে এনেছিস সেটার ডিভাইস নেম আমাকে বল, আর সিকিউরিটি সিস্টেমকে আনলক করে দে। আমি সেটাতে প্রবেশ করব। তারপর তোরা একে একে সব কয়টার কপালে গান পয়েন্ট করে বলবি তাদের ডিভাইস লগ ইন করতে। আমি যখন নেক্সট বলবো তখন তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ধরে এনে ডিভাইস লগ ইন করাবি। আমি যদি নেক্সট না বলে গান পয়েন্ট বলি, তখনই তোরা সেই ব্যক্তির কপালে গান পয়েন্ট করে আমার সাথে ভিডিও কনফারেন্স আসবি। ম্যাম, ডিভাইস নেম আপনাকে দিচ্ছি, কিন্তু কোনো সিকিউরিটি নেই। আপনি ডিভাইসে প্রবেশ করুন, আমি ল্যাপটপ থেকে সেটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে। এরপর লেডি হ্যাকারের কথা মতো কন্ট্যাক্ট কিলারগুলো কাজ করতে শুরু করে। লেডি হ্যাকার মানে এমবিজেড নতুন ল্যাপটপের ডিভাইসে প্রবেশ করে বসে আছে, আর কন্ট্যাক্ট কিলারগুলো একে একে সবাইকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে। তারপর তাদের কপালে গান ঠেকিয়ে তাদের ডিভাইসকে
তাদের ক্রয় করে আনা ল্যাপটপে লগ ইন করতে বলে এবং সিরিয়াল বাই সিরিয়াল তারা 10 জনকে ধরে এনে ডিভাইস লগ ইন করায়। আর লেডি হ্যাকার নেক্সট বলতেই তারা তাদেরকে অন্য আরেকটা রুমে রেখে আসে আর পরে আরেকজনকে ধরে আনে। এভাবেই 10 জন শেষ হয়ে গিয়ে 11 নম্বরে আকাশের পালা পড়ে। তারা আকাশের কপালে একইভাবে গান ঠেকিয়ে তাকে বলে তার ডিভাইস লগ ইন করতে। আকাশ অনেকটাই উত্তেজিত হয়ে যায় তাদের আচরণে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শান্ত মাথায় তার ডিভাইসে সেই কন্ট্যাক্ট কিলারের ল্যাপটপে লগ ইন করে। এদিকে আকাশ তাদের ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করতেই তার কম্পিউটারে জেট নামক ভয়ানক ওয়ালপেপারটা ভেসে ওঠে, যেটা দেখে সেখানে থাকা কন্ট্যাক্ট কিলারের যেই টিম ছিল তাদের সবাই দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। আর কন্ট্যাক্ট কিলারের যে হেড বস ছিল সে সোজা আকাশের পা চেপে ধরে বসে আর বলে ওঠে, ভাই আমাদেরকে মাফ করে দিন। তখনই আকাশ তার কথায় কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটাকে দু হাতে উঠিয়ে নিয়ে সজোরে তার মাথায় বাড়ি মারে। আকাশ এত জোরে ল্যাপটপটা দিয়ে সেই কন্ট্যাক্ট কিলারের মেন বসের মাথার উপরে বাড়ি মারে যে ল্যাপটপটার সাথে সাথে 2 টুকরো হয়ে যায় আর কন্ট্যাক্ট কিলারের মাথা ফেটে চুয়ে চুয়ে রক্ত পড়তে শুরু করে। আকাশের এমন ভয়ানক আচরণ দেখে সেই কন্ট্যাক্ট কিলার আকাশের পা ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরে বসা থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে আকাশ তাদের কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে আর হাসতে হাসতে বলতে থাকে, কেন খামোখা পাঙ্গা নিতে আসিস? হ্যাঁ কেন? তোর কি আমায় পরিমণি পেয়েছিস যে ধর্ষণের নামে গুঞ্জন উঠিয়ে 4 দিন যাবৎ মুখ বন্ধ করে মিডিয়ার সামনে কান্নাকাটি করবো? হ্যাঁ, তাহলে তোরা ভুল ভাবছিস, কারণ আমি সেরকম পাবলিক না। আমি হলাম সেই জেড যে কিনা নিজের যুদ্ধ নিজেই একাই লড়তে পারে। তোরা আমার কপালে গান ঠেকিয়েছিস তো কি হয়েছে? মনে রাখিস, সেই গান উল্টো করে ঘুরিয়ে দিয়ে তোদের শ্বাসটা নিয়ে আটকে দেওয়ার ক্ষমতাই জেড রাখে। কথাগুলো বলেই আকাশ হাসি থামিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে লেডি হ্যাকারের এসব দেখে খুশিতে নাচতে শুরু করে। সে সাথে সাথেই কন্ট্যাক্ট কিলারের আদেশ করে যে গান পয়েন্ট করতে, কিন্তু কন্ট্যাক্ট কিলার কোনো সাউন্ড করে না। আর সে সাউন্ড করবেই বা কী করে, কারণ সে তো ভয়ে দৌড়ে বহু আগেই পালিয়ে গেছে। লেডি হ্যাকার মানে এমবিজেডকে হঠাৎ করেই জেটের ডিভাইস থেকে বের করে দেয়, কারণ এদিক থেকে আকাশের ডিভাইস অটো লগ আউট হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে এমবিজেটের খোশ মেজাজি মনটা মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে যায়। সে সজোরে চেঁচাতে শুরু করে, কন্ট্যাক্ট কিলারের ওপরে গান পয়েন্ট বলে, কিন্তু সেই কন্ট্যাক্ট কিলার তো জেটের ভয়ে আজও দৌড় কালো দৌড়। এদিকে আকাশ শান্ত মাথায় রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে সেই রুমে চলে যায় যেখানে তাকে শুরুতে এনে রাখা হয়েছিল। সেখানে কন্ট্যাক্ট কিলারের টিমের 2 জন মানুষ সবাইকে গার্ড দিচ্ছিল। তারা আকাশকে দেখে বলে ওঠে, এই তুই এই রুমে কেন? একবার যাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তাকে তো অন্য কোনো একটা রুমে রাখার কথা ছিল, কিন্তু তুই এখানে কি করিস? কিন্তু আকাশ তার কথায় কোনো উত্তর দেয় না। সে শুধু গলাটা বাঁকা করে একটা হাসি দেয়। আকাশ কোনো উত্তর না দেওয়ায় সেই 2 জন থেকে একজন এগিয়ে এসে আকাশের কপালে গান ঠেকিয়ে ধরে আর বলে ওঠে, কিরে, তোকে একবার কথা বলে কি কানে যায় না নাকি? গার্ডের এমনভাবে কথাটা বলাতে আকাশ এবার মুখ খুলল। কি মরার স্বর্গ দিয়েছে? এই বেটা, কি বলিস তুই? তোকে তো আজকে শেষ করে দিব। কত বড় সাহস, তুই আমাকে ধমকি দিস? আরে পাগলা থাম তো, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমার কথাটাকে শান্ত মাথায় শোন। দেখ, তোদের লিডার এই আমার কিচ্ছুই করতে পারেনি। আরে সেখানে তোদের দুধের বাচ্চা। তো আমি বলি কি জানিস, তোরাও লিডারের মতো দৌড়ে পালা, না হয় কিন্তু মুখ থাকবে কিন্তু কথা বলার অবস্থায় থাকবি না তোরা। এদিকে আকাশের মুখে এমন কথা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু তাও সাহস নিয়ে একজন বলে, এই লিওন, তুই দাঁড়া, আমি ওদিকটাই দেখে আসি। এদিকে লিওন সবার দিকে গুলি তাক করে ধরে আছে আর বাকি একজন বাহিরে দেখতে গেছে। সেই সময় সে দেখতে পায় সারা ফ্লোরের উপরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা দেখে এবার সে ভয় পেয়ে যায় আর দৌড়ে সেই রুমটাতে চলে আসে যেখানে সে এতটা সময় ছিল। তারপর সে লিওনকে বলে, লিওন, বাইরের সারা ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে,
তুমিও একটু আসো তো। এবার সে লিওনকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। লিওনও ভয় পেয়ে যায় রক্ত দেখে। তার উপরে তাদের লিডার এবং কারোরও এইখানে কোনো সাড়া শব্দ নেই। এরপর লিওন আর বাকি যে আছে সে মিলে কোথা থেকে রক্ত আসছে আর কিসের রক্ত তা তালাশ করতে থাকে। তারা তালাশ করতে করতে দেখতে পায় রক্তের মাঝে কোনো একজন মানুষের পায়ের ছাপ। কেউ একজন রক্তের মাঝে পা দিয়েছে আর সেই পায়ের ছাপটা একটা রুমের দিকে গেছে। তারা সেই পায়ের ছাপ অনুসরণ করতে করতে সেই রুমটাতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তারা যেই রুমটাতে এসেছে সেটা একটা কিচেন রুম, আর পায়ের ছাপ এই রুমটাতেই এসে শেষ হয়ে গিয়েছে। আর তার মানে কেউ একজন এই রক্তের মাঝে পাড়া দিয়ে এই রুমে এসেছে। তখনই লিওনের নজর যায় একটা বেসিনের নিচে একটা ছোট্ট করে খালি জায়গা আছে সেটার দিকে। সে দেখতে পায় তাদের লিডার সে খালি জায়গায় ঘাপটি মেরে বসে গিড়গিড় করে কাঁপছে। এটা দেখে লিওন আরও বেশি ভয় পেয়ে যায়। লিওনের সাথে তার সহযোগী যে আছে তারও চোখে পড়ে ঠিক একই জায়গা। দুজনেই ব্যাপক ঘাবড়ে যায় লিডারের এমন অবস্থা দেখে। বস, আপনি এখানে? জেট মানে কি বস? মানে হলো আমরা যাদেরকে তুলে এনেছি তাদের মাঝে জেটও আছে, আর সে আমার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এদিকে বসের মুখে এমন কথা শুনে তাদেরও সমস্ত ঘটনা বুঝতে আর বাকি নেই যে কি হয়েছে। বস, পালান এখান থেকে, না হলে জেড আমাদেরকে আস্ত কিলিয়ে খেবে। তাতেও কোনো লাভ নেই, কারণ জেট আমাদেরকে চাইলে মুহূর্তের মাঝেই মেরে ফেলতে পারে। কারণ ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের টিম, যার নাম হলো ওভার পাওয়ার, তারা সবাই এই জেটের কথায় উঠে আর বসে। সেখানে আমরা তো তার কাছে মশা মাছি। আমরা পালিয়ে গেলেও তারা এক কথায় ওভার পাওয়ারের ছেলে পেলে আমাদেরকে মেরে ফেলবে। তাই আমি পালাইনি, না হয়তো বহু আগে পালিয়ে যেতাম। বস, পালান এখান থেকে, না হলে জেড আমাদেরকে আস্ত গিলে খেয়ে নেবে। বস, এখন কি করবেন? আমাদের তো মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে। জানি না কি করব, তবে আমি এটুকু জানি জেটের কাছ থেকে যে করেই হোক ক্ষমা চাইতে হবে, না হয় মৃত্যু নিশ্চিত। তাহলে তাড়াতাড়ি চলেন, জেডের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। তোরা আগে যা, আর আমি একটু পরে আসছি, কারণ জেট আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাই ভয় তার সামনে যাওয়ার মতন সাহস হচ্ছে না আমার। বস, তো আমরা এখন কি করব? আমাদের তো অনেক ভয় করছে, আমাদেরও যদি মাথা ফাটিয়ে দেয়? জানি না কি করবে, কিন্তু তোরা গিয়ে মাফ চা, আর আমিও আসছি তোদের পিছন পিছন। চল। ঠিক আছে বস। লিওন আর তাদের দলের বাকি একজন যে আছে তারা দুজন আকাশের কাছে মাপ চাওয়ার জন্য এগিয়ে যায়। আর তাদের পেছনে রয়েছে তাদের বস আর বাকি আরও যেই সহযোগীরা ছিল তারা বহু আগেই এই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তারা তিনজনেই খালি বাকি আছে। এখন বস এবং বাকি দুজন এগিয়ে গিয়ে আকাশের পা জড়িয়ে ধরে মাপ চাইতে শুরু করে। কন্ট্যাক্ট কিলারের এমন আচরণ দেখে সেই রুমে যারা যারা ছিল সবাইয়ের চোখ কপালে উঠে যায়, কারণ কি ঘটছে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। ভাই, আপনি আমাকে মাফ করে দেন। দরকার হয় গাছ দিয়ে আবার আমার মাথায় দুটো বাড়ি মারেন, তাও প্লিজ আমাদেরকে মাফ করে দেন ভাই। বিশেষ কারণ আমরা জানতাম না যে আপনি জেট, আর জেটকে আমরা তুলে নিয়ে এসেছি কারণ আমাদেরকে যে কন্ট্রাক্টটা দেয় সে আমাদেরকে কিছুই বলেনি, খালি একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এই লিস্টের মানুষগুলোকে উঠাতে হবে। তাই আমরা তাই করেছি ভাই। প্লিজ আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দেন।
কথাগুলো বলতে বলতে লিডার ভয়ে কান্না করে দিয়েছে। অন্যদিকে বাকি যাদেরকে এই কন্ট্যাক্ট কিলাররা উঠিয়ে এনেছে তারাও ভয় পেয়ে যায় জেটের নাম শুনে। সবাই গিড়গিড় করে কাঁপতে শুরু করে। এদিকে লিডারের চোখে পানি দেখে আকাশের মায়া লেগে যায়। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আগামীতে এরকম ভুল করলে আর ক্ষমা পাবি না, মনে রাখিস কিন্তু। ভাই ভাই, মনে থাকবে, আর কোনোদিনও এমন ভুল করব না। আচ্ছা, আরেকটা কথা বলতো, কে তোকে কি কাজের কন্ট্রাক্ট দিয়েছে? তাকে কি তোরা চিনিস? না ভাই, চিনি না। আর যে কন্ট্রাক্ট দিয়েছে সে একটা মেয়ে, তার সাথে শুধু অনলাইন কনফারেন্সে আমাদের কথা হয়েছে। সে আমাদেরকে পেমেন্ট দিয়ে একটা লিস্ট পাঠিয়ে সবাইকে উঠাতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওর পা ছেড়ে উঠ সবাই। আর এই রুমের মাঝে যারা আছেন সবাই শুনুন। কালো দুনিয়ার হয়তো সবাই আমার নাম শুনেছেন, কিন্তু ওই বাস্তবে হয়তো ওই প্রথমবারই দেখছেন আমাকে। সো আমি আশা করব সবাই নিজের মুখে তালা লাগিয়ে দেবেন। কেউ কখনো আমার বর্ণনা করবেন না অন্য মানুষের কাছে। ভুলক্রমে আপনারা আমাকে দেখে নিয়েছেন, সো কেউ যদি মুখ খোলেন তাহলে তাকে ঘর থেকে তুলে এনে চিবিটা পুঁতে দেবো মাটির নিচে। আকাশের কথাটা শেষ হতেই তখনই একজন ভয়ে ভয়ে বলে ওঠে, না না ভাই, আমরা কিছুই দেখিনি, না আপনাকে দেখেছি, না আপনার বিষয়ে কিছু জানি। এই তো গুড বয়। আচ্ছা, এবার মুক্ত আপনারা। সো যে যার মতন এখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। আর তখনই আকাশের কথা মতো সমস্ত হ্যাকাররা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যে যার মতো বাসায় চলে যায়। তাদের পরপর আকাশও সেখান থেকে বেরিয়ে যায়। আর কন্ট্যাক্ট কিলাররাও সেই ফ্ল্যাটে বসে বসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। তখনই লেডি হ্যাকার মানে এমবিজেড সেই লিডারকে আননোন নম্বর থেকে ফোন দেয়, কারণ লিডার জেটের মার খেয়ে সেই তখনই ফোন কেটে দিয়ে ভয়ে কিচেনে গিয়ে লুকিয়েছিল। আর না হয়তো লেডি হ্যাকারের দ্বিতীয়বার কল রিসিভ করার প্রয়োজন হতো না। লিডার ফোনটা রিসিভ করে। এই জানোয়ারের বাচ্চা, তোরা সবাই এতটা সময় কোথায় মরতে গিয়েছিলি? হ্যাঁ, আর জেট কোথায়? আটক করেছিস তাকে? এদিকে লিডার লেডি হ্যাকারের কথা শুনে চরম রেগে যায়, কারণ তার জন্যই আজকে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই ছেমরি, একদম চুপ, না হয় থাপড়াইতে থাপড়াইতে তোর গালের সব কয়টা তো ফালাই দিব আমি। হারামির বাচ্চা, টাকা দিয়ে বাঘকে বন্দি করার চিন্তা মাথায় আসে কি করে তোর? জানোয়ার, আজ তোর জন্য আমাদের সকলকে মরতে হতো। জানোয়ার, একদম মেরে তোকে রোডের মাঝখানে শুটকির মতন বাঁশ দিয়ে টাঙিয়ে রেখে দিব। কাকে হুমকি দিস তুই? আর কাকে বন্দি করার ফোন দিয়ে দিচ্ছিস? জানোয়ার, তুই কি জানিস সে কে? শুধু আমি কেন, আমার মতন 14,000 মানুষ আসলেও তার একটা পশম বাঁকা করার ক্ষমতা হবে না কারোরই। আর তুই সেই মানুষকে বন্দি করার জন্য আমাকে হায়ার করিস? জানোয়ার, রাখ তুই ফোন। লিডার একটু রেগে গিয়ে কথাগুলো বলল। লিডার ধমকি দিয়ে লেডি হ্যাকারের মুখের ওপরে ফোন রেখে দেয়। এদিকে আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে সে বসে আছে। তখনই বেহরাজ তার নাম্বারে একটা মেসেজ করে যে আজ বিকাল 4:30-এ রানা কমপ্লেক্সের সামনে যেই রেস্টুরেন্ট আছে সেখানে দেখা করতে, তাকে আজকে কারোর সাথে পরিচয় করিয়ে দিবে। তখনই আকাশ তার মেসেজের উত্তরে ছোট্ট করে আচ্ছা লিখে পাঠিয়ে দেয়। বিকাল 4টা বাজতেই বেহরোজ তাকে ফোন দেয়। কিরে, কি করছিস তুই? এই তো শুয়ে আছি। আচ্ছা, রেডি হয়ে রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেটাতে চলে আয়। আমিও রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কথাটা বলেই আকাশ ফোন কেটে দেয়। আকাশ রেডি হয়ে বেহরোজের বলা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বেহরোজ তার আগেই চলে এসেছে সেখানে, আর তার সাথেই একটা লোক বসে আছে। সেই লোকটা আর অন্য কেউই না, সেই লোকটা হলো প্রধান। প্রধান আকাশকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশও অবাক করা দৃষ্টিতে প্রধানের দিকে তাকিয়ে আছে। দুজনের আচরণে পরিবর্তন দেখে বেহরাজ দুজনকেই বলে, আরে তোমরা এভাবে হতবাক হয়ে আছো যে? কি হয়েছে আঙ্কেল? বেহরোজের এমন প্রশ্নসূচক কথায় প্রধান বেহরোজের কথা শুনে নিজেকে সামলে নেয়। না মামুনি, কিছু না। ও, তাহলে ঠিক আছে, চলো
তোমায় আকাশের সাথে পরিচয় করিয়ে দেই। আঙ্কেল, গতকাল তোমায় একজনের কথা বলেছিলাম না যে আকাশ নামক একটা ছেলেকে আমি পছন্দ করি। এই ছেলেই হলো সেই আকাশ। আর আকাশ উনি হলেন আমার আঙ্কেল, মানে হলো আন্টি বা খালামণির হাজব্যান্ড। পরিচিত হয়ে নে তুই ওনার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আকাশ, জানিস আমার আঙ্কেল অনেক নামি দামি লোক। তিনি পুরো দেশের আইসিটি বিভাগের প্রধান। বাহ, মাশাআল্লাহ, যা খুশি হয়েছে ওনার সঙ্গে সাক্ষাৎ করে। এদিকে বেহরোজ আকাশের সাথে বকবক করছে আর আকাশ তার কথায় উত্তর দিচ্ছে খালি। নিচ থেকে সে কোনো কথাই বলছে না। আর প্রধান একদম চুপচাপ হয়ে বসে আছে, কারণ তার ভেতরে প্রবল গতিতে তুফান বইছে আকাশকে দেখে। অনেকটা সময় তিনজন রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলে, তবে প্রধান সব চাইছে শান্তশিষ্ট ছিল। সে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলেনি। একটু পর প্রধান চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। মেহেরোজ, আমার উঠতে হবে এখন। আসলে কিছুক্ষণ পর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা দুজনে বসে আড্ডা দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর প্রধান উঠে চলে যায়। আকাশ আর বেহরোজ রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে। আচ্ছা আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার। কি কথা? তুই আসলে কি করিস? মানে বুঝলাম না, কিসের কথা বলছিস তুই? মানে হলো তুই পড়াশোনার পাশাপাশি হাত খরচের জন্য কি করিস? ও আচ্ছা, এই কথা। আমি পড়ালেখার পাশাপাশি প্রোগ্রামিং করি। কি সত্যি তুই প্রোগ্রামিং করিস? আরে তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? আমি এখন নতুন, তবে যেটুকু কাজ শিখেছি সেটুকু দিয়ে ওই কিছুটা টাকা আসে আমার, যা দিয়ে আমার হাত খরচে উঠে যায়। ও, আমি তো আরো ভাবলাম তুই প্রোগ্রামিং পারিস। আরে না, আমি এখনো সেভাবে পারি না, এই বলতে গেলে নতুন। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা উচিত, না হয় চলতে কষ্ট হয়ে যাবে তোর। তার জন্যই তো ওইসব শিখছে। আচ্ছা চল আজকের মতন বাড়ি যাওয়া যাক, না হয় খালামণি আবার টেনশন করবে। চল। তারপর উঠে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। পরে বেহরোজকে বিদায় করে দিয়ে আমিও গাড়িতে উঠে বাসায় চলে এলাম। বাসায় এসে টুকিটাকি কাজ ছিল সেসব শেষ করে কম্পিউটার ওপেন করে বসা মাত্র একটা মেইল চোখে পড়লো, যে মেইলটা করেছে ওভার পাওয়ারের মেইল লিডার। এই কালো জগতে শুধু এই একটা মানুষই আমার সম্পর্কে জানে, যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করা যায়। আমি তার মেইলটা ওপেন করতে দেখি একটা ভিডিও পাঠিয়েছে সে। আমি কোনো কিছু না ভেবে ভিডিওটা প্লে করলাম। ভিডিও প্লে করতে দেখি সে ওভার পাওয়ারের মেইল লিডার মুখে মাস্ক পরে এবং তার হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার সামনে সেই কন্ট্রাক্ট কিলার, যাকে কিনা একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাই, এই হারামজাদা নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই হারামজাদাকে আমি উঠিয়ে নিয়েছি। আপনি খালি একবার বলেন, তাহলেই দেখবেন হারামজাদার শরীর থেকে মস্তক আলাদা করে ফেলেছি আমি। ভিডিওটা দেখার সাথে সাথে ওভার পাওয়ারের লিডারকে ভয়েস মেল করলাম, যোগে ছেড়ে দাও, ও আমার কাছে তার আচরণের জন্য মাপ চেয়েছে। অন্যদিকে আকাশের কথার প্রতি উত্তরে সে আবারও একটা ভয়েস পাঠায়। ঠিক আছে ভাই, তাহলে ছেড়ে দিচ্ছি তাকে। তবে হ্যাঁ, আর একটা কথা আছে আপনার সাথে। আমি এই ব্যাটাকে ছেড়ে দিয়ে এসে আপনার সাথে সরাসরি কলে আসছি। অপেক্ষায় বসে আছে সে ওভার পাওয়ারের লিডারের কলের। একটু পর সে মেকানিক্যাল টোন লাগিয়ে কল দিল। অবশ্যই এটাই নিয়ম এই কালো জগতের, কেউ কারোর সাথে কথা বললে মেকানিক্যাল টোন লাগিয়ে পরে কথা বলে। ভাই, কেউ একজন মেল করে আপনাকে উঠিয়ে নেওয়ার কন্ট্রাক্ট দিচ্ছে আমাদেরকে। সে আপনাকে উঠিয়ে নেওয়ার বিনিময়ে অনেক মোটা অঙ্কের একটা টাকার অ্যামাউন্টও অফার করেছে। এখন কি করব বলেন ভাই? আমার তো ইচ্ছে হচ্ছে যে মেল করেছে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে গিয়ে ঘরের মধ্যে কুপিয়ে রেখে আসি। মেইলটা কখন করেছে? ভাই, গতকালকে। তাহলে কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যে মেইল করেছে সেই কন্ট্রাক্ট কিলারগুলোকে দিয়ে আমাকে উঠিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সামনে টিকতে না পেরে এত সময় সব কিছু গুটিয়ে নিয়ে পালিয়েছে সে। তাহলে কি ভাই কিছু করব না আমরা? না, কিছু করিও না, কারণ সে আর আমার ক্ষতি করার মতন দুঃসাহস কখনোই করবে না, কখনো। সে অনেক কয়বার আমার ক্ষতি করবার চেষ্টা করেও পারেনি, তাই ভবিষ্যতে হয়তো আমার সাথে এসব করার আর ইচ্ছে পোষণ করবে না। আর করলে আমি নিজেই টপকে দেবো তাকে, আর না হলে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে। তারপর আকাশ কনফারেন্সের কলটা কেটে দিয়ে নিজের কাজ করতে শুরু করে। আকাশ ভাবছে তার সাথে যে পাঙ্গা নিতে চেয়েছে সে হয়তো চুপসে গেছে, কিন্তু সত্যিকারের অর্থে তা নয়। এমবিজেটও হেরে যাওয়ার মতো পাবলিক না, সেও ঘাপটি মেরে বসে আছে আর বসে বসে আবারও নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তখনই মাঝপথে আকাশকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে যায়।
কিডন্যাপাররা আকাশকে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের মাঝে চেয়ারের সাথে বেঁধে বন্দি করে রেখেছে। কে ভাই আপনারা, আর আমাকে কেন এইভাবে উঠিয়ে এনেছেন? তুই নাকি বলে জ্যাট, তাই তোকে তুলে নিয়ে এসেছি। কাল তোকে যখন কন্ট্যাক্ট কিলাররা উঠিয়ে নিয়ে গিয়েছিল, তখন সেখানে আমাদের টিমেরও একজন লোক ছিল, আর সেই কবর দিয়েছে তুই জ্যাট। আর গতকাল যার কথায় তোদেরকে উঠিয়ে নিয়ে একত্র করা হয়েছিল, সেই মানুষটাই লিস্টের মাঝে তার নিজস্ব একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে কন্ট্যাক্ট কিলাররা যদি কোনো কারণে পাল্টে খায়, তখন সে যেন জেটকে দেখে চিনে রাখতে পারে। আর তাই হয়েছে, কন্ট্যাক্ট কিলাররা পল্টে গিয়েছে, আর সেই মানুষটা তোকে মার্ক করে নিয়েছে। তো এখন কি করতে চাইছো তোমরা আমার সাথে? আর আমি তো আসল জেড নই, আমি খালি তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য জেডের নাম ব্যবহার করেছি মাত্র। কি? তার মানে তুই আসল জেট না? না, আমি আসল জেড নই তো। ম্যাম, এটা তো আসল জেট না। সে নাকি গতকাল বাসার জন্য কালে জেটের নাম ব্যবহার করেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানি সেই আসল জেড, কারণ তার কম্পিউটার ওয়ালপেপার গতকাল আমি দেখেছি। তোমরা তাকে মেরে হলেও তার মুখ দিয়ে সত্য কথা বের করো, আর তার কম্পিউটারের সমস্ত সিকিউরিটি আনলক করে নাও। আমি ঘন্টাখানিকের মধ্যে আসছি। ঠিক আছে ম্যাম। অন্যদিকে আকাশ তাদের কথা শুনে বুঝতে পারে যে আকাশের কম্পিউটারে বা তার সাথে যা যা ঘটেছে সব কিছুর পেছনে একজন মানুষের হাত রয়েছে, আর সে সব করছে। সে একজন মেয়ে, আর হয়তোবা সেই মেয়েটাই লেডি হ্যাকার। আকাশ এসব নিয়ে ভাবছে, তখনই সেই কিডন্যাপাররা আকাশকে মারতে শুরু করে। মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে ফেলেছে। তারা আকাশকে মারছে আর একটা কথা জিজ্ঞেস করছে, বল যে তুই জ্যাট। এদিকে আকাশকে এত পরিমাণে মারধর করেছে সেই কিডন্যাপাররা যে তার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। তাই সে না পেরে নিজের মুখ খোলে, কারণ সে আর মার খাওয়ার অবস্থায় নেই। হ্যাঁ, আমি জেড। এদিকে আকাশের মুখে এমন কথা শুনে কিডন্যাপারদের অবস্থা ঢিলা হয়ে যায়। আকাশের মুখে জেড কথাটা শুনে কিডন্যাপাররা ভয় পেয়ে যায়, তবুও তারা বুকে সাহস নিয়ে আকাশের সামনে এসে কথা বলে, কারণ সে বাঁধা অবস্থায় আছে এখন। আর তাছাড়া তাদের কাছে মেশিনও রয়েছে। জেড তাদের কিছুই করতে পারবে না এখন। যে আকাশকে সবচাইতে বেশি মেরেছে সে একজনকে আদেশ করে অন্য রুমের টেবিলে একটা ল্যাপটপ রাখা আছে সেটা নিয়ে আসতে। তার কথা মতন একজন গিয়ে ল্যাপটপ নিয়ে আসে। তখনই সেই আদেশকারী ব্যক্তি আকাশের সামনে কম্পিউটার রেখে বলে, এই এখানে তোর ডিভাইস লগ ইন করে তোর সমস্ত সিকিউরিটি সিস্টেমকে আনলক কর, একটু পর ম্যাডাম এসে দেখবে। আর তখনই আকাশ কোনো কথার উত্তর না দিয়ে ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করে এবং তার প্রোগ্রাম থেকে সমস্ত সিকিউরিটি হটাতে শুরু করে। কিন্তু এরই মাঝে আকাশ কিডন্যাপারদের অগোচরে কিছু একটা করে বসে, যেটা তাদের চোখে পড়ে না। আকাশ সমস্ত সিকিউরিটি হটিয়ে ল্যাপটপ থেকে হাত সরিয়ে রাখে, আর কিডন্যাপাররা আকাশের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে অন্য রুমে রেখে আসে। আকাশকে যেই অন্ধকার রুমে কিডন্যাপাররা আটকে রেখেছে, ঘন্টাখানেক পর কে যেন সেই ঘরের আসল দরজায় এসে বেল বাজায়। তখনই কিডন্যাপাররা ভাবে হয়তো সেই ম্যাম এসেছে যে কিনা কিডন্যাপ করা সুপারি দিয়েছে এই কিডন্যাপারদেরকে। কিডন্যাপারদের থেকে একজন গিয়ে দরজা খুলে দেয় তাদের ম্যাম ভেতরে আসার জন্য, কিন্তু দুঃখজনকভাবে সেখানে তাদের ম্যামের বদলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। অবশ্য তারা একজন নয়, তারা সংখ্যায় 10-এরও অধিক। সবার হাতেই বড় বড় অস্ত্র। কিডন্যাপাররা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর তখনই একজন সেই কিডন্যাপারকে এক লাথি মেরে দরজার থেকে রুমের কয়েক হাত ভেতরে নিয়ে ফেলে। পরে তারা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে হুড়হুড় করে ঘরের ভিতরে প্রবেশ করে। তারপরে একে একে কিডন্যাপারদের সবাইকে খুঁজে খুঁজে ভয়ানকভাবে মারতে আরম্ভ করে। এত বিভৎসভাবে তারা কিডন্যাপারদেরকে মারতে শুরু করে যে কোনো সাধারণ মানুষ যদি তাদের লাশ দেখে তাহলে ভয়ে তাদের কলিজা গলে গিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। এতটাই ভয়ানকভাবে তারা কিডন্যাপারদের মারছে, যাকে ধরেছে তাকেই মেরে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাদের মনে যেন কোনো ধরনের মায়া দয়া নেই। অবশ্য থাকবেই বা কী করে, তারা তো কোনো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে মানুষ রূপে রক্তচোষা, যাদেরকে বলা হয়
ডার্কওয়েভ ওভার পাওয়ার, তারা এখানে আকাশকে বাঁচাতে এসেছে। অন্যদিকে লেডি হ্যাকার জেটের কাছে আসার জন্য রওনা হয়েছে। এদিকে ওভার পাওয়ারের লিডার আকাশের অবস্থা দেখে ঘাবড়ে আছে। ভাই আপনার তো অবস্থা খারাপ অনেক, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। আর তাছাড়া আপনাকে যারা জিম্মি করেছে তাদের সবাইকেই তো জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরা। আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আর এখনো সবাই শেষ হয়নি, তোমরা শুধু চেলাপোলাকে মেরেছ, আসল গডফাদার এখনো বাকি রয়েছে। আর সে অল্প কিছু সময়ের মাঝে এখানে চলে আসবে। আর সে আসা মানে আমার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা শেষ মনে করো। তার সাথে হিসাব নিকাশ চোকালেই আমার শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। মানে কি ভাই, আর কিসের গডফাদার? মানে হলো এই সমস্ত লোককে যে পাঠিয়েছে সে আসছে এখানে। ও আচ্ছা, তাহলে আমরাও অপেক্ষা করছি তার জন্য। দেখি কার কলিজাটা এত বড় যে আপনাকে মারার জন্য লোক পাঠায়। আজকে তো তার শ্বাসনালী চেপে ধরবো সোজা। এদিকে আকাশ রক্তাক্ত অবস্থায় চেয়ারের উপরে রাজার মতন বসে আছে, আর তার চারপাশে ওভার পাওয়ারের লোকজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর লেডি হ্যাকার চলে আসে। সে গাড়ি সাইড করে বাড়িতে প্রবেশ করে। সে তার মুখে কালো একটা মাস্ক বেঁধে রেখেছে। যখনই সে বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে তখনই সে দেখতে পায় সারা ফ্লোরে রক্তে লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে তার কেমন যেন একটা সন্দেহ হয়, তাও সে মনের ভিতরে সন্দেহ নিয়ে বাড়ির একদম ভেতরে প্রবেশ করে। সে বাড়ির ভেতরে যতই প্রবেশ করে ততই ফ্লোরে থাকা রক্তের পরিমাণ বেশি হতে থাকে। তার ভেতরে এবার ভয় কাজ করতে শুরু করে, কারণ সে একে তো ফ্লোরে অধিক পরিমাণে রক্ত পড়ে আছে, তার উপরে তার লোকজন কাউকে সে দেখতে পাচ্ছে না। সে এবার তার লোকজনের তালাশ করতে শুরু করে। তার লোকজনের তালাশ করতে করতে সে একটা রুমের সামনে চলে যায়, যেটার ভেতরে আকাশ এবং তার আদেশে মেনে চলা ভয়ঙ্কর পশুগুলা ঘাপটি মেরে বসে আছে। আর যখনই সেই লেডি হ্যাকার রুমের দরজা খুলে তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখতে পায় সেখানে কেউ একজন রক্তাক্ত অবস্থায় পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে আছে, আর তার পাশেই অনেক কয়টা দানব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে লেডি হ্যাকারের বুঝতে বাকি নেই যে কি ঘটেছে এখানে। আর তখনই সে উল্টো ঘরে সোজা এক দৌড় মারে, কারণ তার যান বাঁচানোর ফরজ এখন। লেডি হ্যাকারের পিছু পিছু ওভার পাওয়ারের ছেলেগুলোও দৌড় মারে তাকে ধরার জন্য, কিন্তু এরই মাঝে সে একটা বুদ্ধিমতির মতো কাজ করে। লেডি হ্যাকার ঘরের থেকে বেরিয়ে বাহির থেকে ঘরের আসল দরজায় লক করে দেয়, আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে জলদি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সে গাড়ি চালাচ্ছে আর তীব্রভাবে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যেন সে হাঁপাতে হাঁপাতে দম আটকে মারা যাবে। এদিকে আকাশ বসে অট্টহাসি হাসছে, কারণ আকাশ এবার পাকাপোক্তভাবে জেনে যায় যে এই এমবিজেটি তার পেছনে লেগেছে, আর এই সমস্ত কিছুই সেই করেছে। তাই সে অট্টহাসিতে লুটিয়ে পড়ে। ওভার পাওয়ার খালি হাতে আকাশের কাছে ফিরে আসে। ভাই দুঃখিত, আমরা তাকে ধরতে পারিনি, সে অনেক শেয়ানা। সে দৌড়ে গিয়ে বাড়ির আসল দরজা বাহির থেকে লাগিয়ে দিয়েছে, পরে গাড়ি স্টার্ট করে তড়িৎ গতিতে পালিয়েছে। আরে ঠিক আছে, সমস্যা নেই। সেই মেয়ের বিষয়টা এবার আমি দেখে নেবো। যা এবার গিয়ে দরজায় লক ভেঙে ফেলো, আমার একটু হসপিটাল যাওয়া প্রয়োজন। এরপর আকাশের কথার মতন দরজা ভেঙে ফেলে ওভার পাওয়ারের সদস্য একজন। তারপর আকাশ সেখান থেকে বেরিয়ে একাই হসপিটালে চলে আসে। পরে ট্রিটমেন্ট করে দুপুরের দিকে বাসায় যায়। বাসার মানুষ তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলে তাদের যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে লেডি হ্যাকার হাঁপাতে হাঁপাতে বাড়ি এসে পৌঁছেছে, কিন্তু সে রক্তাক্ত অবস্থায় পায়ের ওপরে পা দিয়ে বসে থাকা দানবটার কথা কোনো মতেই ভুলতে পারছে না। তাকে দেখে যেন কোনোভাবেই মানুষ মনে হয়নি। তার মনে হচ্ছিল মানুষ রূপ ধারণ করে কোনো এক ব্যাপার বসেছিল তার সামনে। শুধুই তাকে একা নয়, তার সাথে থাকা মানুষগুলোকেও ব্যাপারের মতনই লাগছিল। কেমন বিভৎস ছিল সেই মানুষটা, এবং তার সাথে থাকা লোকগুলোর চেহারা সে একদম শান্ত হয়ে যায় জেটের ভয়াবহতা দেখে। অপরদিকে আকাশ বাসায় এসে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার শরীরে জ্বর এসে পড়েছে মার খাওয়ার পর। সে এমন গভীর নিদ্রায় চলে গিয়েছে, সে দুনিয়াদারির কোনো খবরই নেই। বিকাল হতেই বেহরোজ তাকে অনেক কয়টা ফোন দেয়, কিন্তু আকাশ তার ফোন ধরে না, কারণ সে গভীর নিদ্রায় চলে গিয়েছে।
আকাশ তার ফোন না ধরায় বেহরোজ তার বাড়ি চলে যায়। সে আকাশের বাড়ি এসে জানতে পারে যে আকাশ নাকি অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে। আকাশের অ্যাক্সিডেন্ট করার কথা শুনে বেহরোজের চোখে পানি চলে আসে। আন্টি, আকাশ এখন কোথায়? তবে আকাশের আম্মু বেহরোজকে অনেক আগে থেকেই চেনে, কারণ তারা আগে একই সাথে লেখাপড়া করত। আর সেই সুবাদে বেহরোজ আসা যাওয়া ছিল আকাশের বাড়িতে। ওই তো ওই রুমটাতে। আকাশের মা কথাটা বলতেই বেহরোজ আকাশের রুমে চলে আসে। সে রুমে এসে দেখে আকাশ গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। বেহরোজ তার পাশে এসে বসে আলতো করে হাত রাখে আকাশের মাথায়। তখনই সে অনুভব করে আকাশের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আকাশের এমন অবস্থা দেখে বেহরোজের তো পুরো দুনিয়াদারি ওলট পালট হয়ে গিয়েছে। সে এবার চুপসে কান্না করে দেয় আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এখনও ঘুমাচ্ছে। এদিকে বেহরোজ তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে আর তার চোখে মুখে চুমু খাচ্ছে। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু আকাশের ঘুম ভাঙে না। এরই মধ্যে বেহরোজের হাজত লেগেছে ওয়াশরুমে যাওয়ার, তাই সে আকাশকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আকাশের ওয়াশরুমে তালাশ করতে থাকে। সে তালাশ করতে করতে ওয়াশরুম ভেবে অন্য একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আকাশের কম্পিউটার এবং নানান জিনিসপত্র রাখা আছে। রুমের অবস্থা দেখে বেহরোজের গা পুরো ঠান্ডা হয়ে যায়, কারণ কেমন যেন একটা থতমত পরিবেশ বিরাজ করছে রুমটার মাঝে। রুমের অবস্থা দেখে বেহরোজ কেন জানি সব কিছু নর্মাল মনে হচ্ছে না। আর তাছাড়া রুমটার মধ্যে একের অধিক কম্পিউটার আর ল্যাপটপ রয়েছে। এই জিনিসটা যেন তাকে আরও ভাবাচ্ছে। সে মনে মনে চিন্তা করে, আকাশ তো আমায় বলেছিল সে নতুন প্রোগ্রামিং শিখছে, তাহলে তার বাসায় এতগুলো কম্পিউটার আর ল্যাপটপ কেন? না, আকাশের কথার সাথে কোনো কিছুর হিসাবেই তো মিলাতে পারছি না আমি। আর তার রুমের পরিবেশটাও কেমন যেন থমথমে, যে থমথমে পরিবেশটা কোনো ভয়ঙ্কর গুহায় বা কোনো ভয়ঙ্কর আস্তানায় গেলে মানুষের মনে অনুভব হয়। একদম ঠিক সেই রকম অনুভব হচ্ছে এখানটায় এসে। না, কোনো একটা রহস্য তো আছে এই রুমের মাঝে। কথাগুলো ভাবতে ভাবতে বেহরোজ আশপাশটা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করেই সে আকাশের কম্পিউটারের উপরে হাত দিয়ে বসে, আর তখনই আকাশ তার কম্পিউটার রুমে চলে আসে আর বেহরোজকে বলে, কিরে তুই এই রুমে কী করিস? কখন এসেছিস তুই? আরে আমি ওয়াশরুম ভেবে ভুলে এই রুমে চলে এসেছি। আর আমি তো এসেছি সেই মাগরিবের সময়ে। তো আমায় ডাকিসনি কেন? আরে তুই গভীর নিদ্রায় ছিলি, তাছাড়া তোর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই তোকে ডাকিনি। আচ্ছা এখন চল এই রুম থেকে। আর এই রুমে কখন আসিস না তুই, কারণ এই রুমে আমি বাদে কেউই আসে না। কেন, আমিও আসতে পারবো না বুঝি? না, তোর অনুমতি নেই। বাপরে বাপ, কি কঠোর মনের মানুষ তুই। যা, তোর রুমে আসবো না আমি। এবার চল দেখি ওয়াশরুমটা দেখাতো তুই আমাকে। চল। এরপর আকাশ বেহরাজকে তার রুমের ওয়াশরুম দেখিয়ে দেয় আর বেহরোজ ফ্রেশ হতে চলে যায়। কিন্তু তার ভেতরে এখনও কেমন যেন একটা ঘুটঘুটানি কাজ করছে। তার কেন জানি মনে হচ্ছে তার চোখ থেকে কোনো একটা কিছু আড়াল হয়ে আছে। এসব নিয়ে চিন্তাভাবনা করতে করতে বেহরোজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর আকাশ খাটে বসে আছে। রাতে বাজে 10টা। কিরে বেহরোজ, এত রাত হয়েছে তুই বাড়ি যাবি না? কেন, এখানে থাকলে সমস্যা আছে নাকি? না, তো সমস্যা নেই, কিন্তু অনেক রাত হয়েছে তো। আরে রাত মাই ফুট, আগে তোর চিন্তা কর, আমারটা আমি চলে যাব সময় হলে। এদিকে ঘরের মধ্যে আকাশ আর বেহরোজ কথা বলছে। তখনই আকাশের আম্মু আকাশের জন্য খাবার নিয়ে আসে। এই আকাশ, একটু ভালো করে উঠে বস মা, তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি ডক্টর থেকে ওষুধ এনেছি তোর জন্য। ডক্টর বলেছে টাইম মতন ওষুধগুলো খাইয়ে দিতে তোকে। আকাশের মায়ের কথাটা শেষ হতেই তখনই বেহরোজ বলে ওঠে, আন্টি, খাবারগুলো আপনি আমায় দিন, আমি আকাশকে খাইয়ে দিচ্ছি। বেহরোজের কথাটা শেষ হতেই তখন আকাশ বলে ওঠে, এই না, তোকে খাওয়াতে হবে না, আমি মায়ের হাতেই খাবো। আকাশের কথা শুনে বেহরোজ খাবারটা চাইতে যায়। এই বেটা খচ্চর, একদম
চুপ তুই। আমি বলেছি না তোকে খাইয়ে দিচ্ছি আমি। এই মামুনি থাক, আর রাগে না। এমনিতেই ছেলেটা অসুস্থ, তার উপরে রাগ দেখানোটা আর ঠিক হবে না। নাও তুমিই খাইয়ে দাও ওকে। তো আন্টি, আপনার বদমাইশ ছেলেটা সবসময় আমার কথার দ্বিমত কেন করে সে? আমি যাই বলি তারই উল্টো করে সে। হয়েছে, থাক, নাও তুমিই খাইয়ে দাও। আর দ্বিমত করতে হবে না, সে তোমার কথার। আকাশের আম্মুর কথাটা শেষ হতেই বেহরোজ আকাশের আম্মুর থেকে খাবারের প্লেটটা নিয়ে আকাশকে খাওয়াতে শুরু করে আর তিনি চলে যায়। তবে চলে যেতে যেতে বেহরোজকে বলে ওঠে, মা তুমি কিন্তু খেয়ে যাবে আমার এখান থেকে। আমি তোমার জন্য খাবারের রুমে অপেক্ষা করছি। কথাটা বলতে বলতে আকাশের আম্মু চলে যায়। বেহরোজ আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশ চোখ বড় বড় করে বেহরোজের দিকে তাকিয়ে আছে, কারণ এই জীবনে প্রথম বেহরোজকে নিয়ে তার ভেতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। কি এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আকাশ এক দৃষ্টিতে তাকিয়েছিল বেহরোজের দিকে। আকাশ থতমতো খেয়ে যায় বেহরোজের কথা শুনে। না এমনি। হয়েছে নে, পুরো খাবারটা শেষ কর। না না, আমি আর খেতে পারবো না, ইতিমধ্যেই পেট লোড হয়ে গেছে, আর খাওয়া সম্ভবই না আমার পক্ষে। আচ্ছা, আর 2 লোকমা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর গুনে গুনে 2 লোকমা খাইয়ে দেয় আকাশকে বেহরোজ। পরে বাকি খাবারটুকু বেহরোজ নিয়ে আকাশের আম্মুর কাছে চলে যায়। মামুনি এসেছো? নাও বসো আমার সাথে, আর আকাশের একটু খাবারগুলো আমায় দাও। না আন্টি, সমস্যা নেই, আপনি এই মাছেই আমায় খাবার বেড়ে দিন। তারপর আকাশের আম্মু বেহরোজের কথা শুনে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে। পরে একটা মুচকি হাসি দিয়ে আকাশের প্লেটেই তাকে খাবার বেড়ে দেয়। আকাশের আম্মু ইতিমধ্যে অনেক কিছুই বুঝে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বেহরোজ আবার আকাশের রুমে চলে যায়। আচ্ছা আকাশ, আমি চলে যাচ্ছি, আবার কালকে আসব। আর তুই সকালের ওষুধটা ঠিকমতো খেয়ে নিবি। খেয়ে নেব। আর তুই একটু কাছে আয় তো। আকাশ কথাটা বলতেই বেহরোজ কোনো কথা ছাড়াই আকাশের সামনে চলে যায়। আরও কাছে আয়, পরে চোখটা বন্ধ কর একটু। আর তখনই বেহরোজ আকাশের কথা মতো আকাশের আরও কাছে গিয়ে চোখ বন্ধ করে। তখনই আকাশ বেহরোজের গলায় 2 হাত দিয়ে ধরে, তার কপালে ঠোঁট চেপে ধরে। বেহরোজ পুরো রোবট হয়ে যায় আকাশের এমন আচরণে, কিন্তু সে আকাশকে কিছুই বলে না। আকাশ 2-3 মিনিট পরে বেহরোজকে ছেড়ে দেয় আর বলে ওঠে, সাবধানে বাড়ি যাস, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমি ফোন করিস। ওরে আমার হিরো রে, নিজের শরীরেই ঠিক নাই, সে আবার আমার চিন্তা করছে। এই তুই নিজের চিন্তা কর, আমি আমার মতন ভালোভাবে চলে যাব। ঠিক আছে। কথাগুলো আকাশকে বলেই বেহরোজ আকাশের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে যায় সোজা নিজের বাসায়। নিজের বাসা বলতে তার খালামণির বাড়িতে। রাতে বাজে 11টা। সে বাসায় ঢুকতেই প্রধান, যে কিনা তার খালার হাজবেন্ড, সে তাকে জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতটা সময় মামুনি তুমি? আকাশের বাসায়, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই তার বাসায় গিয়েছিলাম তাকে দেখতে। এদিকে বেহরোজের মুখে আকাশের কথা শুনতেই প্রধান কেঁপে ওঠে আর বেহরোজকে বলে বসে, মামুনি, তোমার একটা কথা বলার ছিল। কি কথা আঙ্কেল? তুমি সেই ছেলেটার সাথে আর সম্পর্ক রাখিও না, পারলে তার থেকে দূরে সরে এসো। আর তার থেকে দূরে সরে আসাটাই তোমার জন্য মঙ্গলের হবে। কি সমস্ত কথাবার্তা বলছেন আঙ্কেল আপনি? আমি কেন তার থেকে দূরে সরতে যাব? আর দূরে সরাই কিসের মঙ্গল? কারণ হলো সে কোনো সাধারণ মানুষ না, সে হলো মানুষরূপী ভয়ঙ্কর একটা নরপিশাচ। প্রধানের কথা শুনে বেহরা চমকে ওঠে। সে তার আঙ্কেলের কথার আগামাথা যেন কিছুই বুঝে উঠতে পারছে না। মানে কি আঙ্কেল? আর কিসব বলছেন আপনি আকাশের নামে? মানে হলো আকাশ ইন্টারনেট জগতের অনেক ভয়ঙ্কর। হ্যাঁ। বেহরোজ প্রধানের মুখে হ্যাকার শব্দটা শুনে আকাশকে সে সন্দেহ করতে থাকে। অন্যদিকে বেহরোজ চলে আসার পরে আকাশ কম্পিউটারে কিছু একটা করতে থাকে। এমনকি সেই লেডি হ্যাকারকে আকাশ খুঁজতে থাকে। অনেক খোঁজার পর আকাশ কিছু একটা খুঁজে পায় তার কম্পিউটারের মাঝে। কিন্তু আকাশ আগেই চালাকি করে লেডি হ্যাকারের ভয়েস আলাদা করে
ফোল্ডার করে সেভ করে রেখেছিল। আর সে সেখান থেকে ভয়েস নিয়ে সেই সাইডে দিতেই মেকানিক্যাল ভয়েসের পেছনে আসল বার্তা হ্যাকের গলার শব্দ শুনতে পায়, যেটা শুনে তার শরীরে কাঁপুনি ছুটে যায়। কারণ সেই মানুষটা আর অন্য কেউ নয়, সেই মানুষটা হলো বেহরোজ। আর এটা দেখে আকাশের মাথায় চরকির মতন ঘুরপাক খাচ্ছে। তার যেন মাথায় কিছু কাজ করছে না, সে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই জেমস আপার আকাশকে ফোন করে। ভাই, মেকানিক্যাল ভয়েসের পিছনে আসল ভয়েসটা কার সেটা জানতে পেরেছেন কি? জানতে পেরেছি। কে ভাই সে? তাকে কি আপনি চিনেন? যদি না চিনে থাকেন তাহলে বাকিটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আপনি শুধু আমায় আসল ভয়েসগুলো মেল করুন। সেন্টারের ভয়েসগুলো পাঠিয়ে তাদের কাছে জেনে নিচ্ছি ভয়েসটা কার। কারণ অবশ্যই লেডি হ্যাকার ফোনে মানুষের কথাবার্তন বলে, যার ধরুন তাদের কাছে সবার এই ভয়েস রেকর্ড থাকবে, যার ফলে তাকে খুঁজে বের করা একদম সহজ হবে। না, তার কোনো দরকার নেই, কারণ মানুষটাকে আমি নিজেই চিনি। আর এই মেয়েটাই সেই মেয়ে যে কিনা আপনার সাথে রবনার সামনে কথা বলেছিল। কি? তার মানে সেই মেয়েটা সেদিন আমায় মিথ্যা বলেছিল? মেয়েটাকে তো আমি ছাড়বো না, সোজা জেলের ভাত খাইয়ে ছাড়বো। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ মেয়েটা আমার খুব কাছের কেউ একজন। আপনি চুপচাপ থাকুন, ওর বিষয়টা আমি দেখছি। ঠিক আছে ভাইয়া। জেমস আকাশের কথা সম্মতি জানায়, পরে একটা হাসি দিয়ে কল কেটে দেয়। এদিকে আকাশের এখনও বিশ্বাস হচ্ছে না যে বেহরাজ এই লেডি হ্যাকার, কারণ মানুষটা তার খুব কাছের কেউ। আকাশের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি কি বেহরোজ রয়েছে সব কিছুর পিছনে? কিন্তু সে এমনটা কেন করবে? তার এমনটা করে ফায়দা কি? নাকি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? না, আমার এইসবের পিছনে আসল রহস্য খুঁজে বের করতেই হবে, যে কী জন্য সে এমন ধরা কাজ করেছে। নাকি তাকে কেউ ফাঁসানো ট্রাই করছে? কয়েকটা ভয়েস দিয়ে শুধু তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, কারণ পৃথিবীতে একই রকমের ভয়েস অনেকেরই রয়েছে। আর তাছাড়া লেডি হ্যাকার তো তাকে টার্গেট করেইছে, কারণ দুনিয়ায় এত মানুষ তাকে বেহরুজকেই কেন রমনার সামনে পাঠিয়েছে সে। আর বেহরুজ তো সেদিন নিজেই বলল যে কেউ একজন তাকে হুমকি ভরা পার্সেল পাঠিয়েছিল। তার মানে হয়তো এর পিছনে অন্য কারো চক্র চলছে, না হয় বেহরুজ নিজেই সমস্ত চাল চালছে। না, আমার এবার মাথা খাটিয়ে কাজ করতে হবে। এভাবে চিন্তাভাবনার মাঝে দিনটা কেটে যায়। সেদিন আর বেহরোজের সাথে আকাশের কোনো কথা হয় না। আকাশ সারাদিন ফোন বন্ধ করে রাখে। পরের দিন সকালবেলায় আকাশ ফোন ওপেন করে সেটাকে সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে ক্লাসে চলে যায়। সে বসে বসে স্যারের লেকচার শুনছে, তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে ফোনটা লুকিয়ে বের করে। পরে সে দেখতে পায় বেহরোজ তাকে ফোন করছে। বেহরোজের ফোন দেখে আকাশ ফোনটা কেটে দিয়ে আবার পকেটে ঢুকিয়ে রাখে, কারণ একেতে ক্লাস চলছে, দ্বিতীয়ত বেহরোজের সাথে কথা বলার ইচ্ছা নেই তার, কারণ বেহরোজকে চরম সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। কিন্তু বেহরোজও নাছোড় বান্দা, সে আকাশকে ফোন দিয়েই যাচ্ছে। কিন্তু আকাশও কম কিসে, সেও ফোন রিসিভ করবে না বলে জেদ ধরে আছে। কিছুক্ষণ পর 30 মিনিট ব্রেকের ঘন্টা বাজে। বেহরাজ আকাশকে এখনও ফোন দিচ্ছে। আকাশ পকেট থেকে ফোন বের করে দেখে বেহরজের 61+ মিস কল। সে এবার ফোনটা রিসিভ করে। আকাশ, কি সমস্যা তোর? হ্যাঁ, এত সময় ধরে ফোন দিচ্ছি কিন্তু তুই আমার ফোন উঠালি না কেন? স্যার ক্লাসে লেকচার দিচ্ছিল, তাই ফোন রিসিভ করিনি। তো এখন বল কি হয়েছে? এতবার ফোন দেওয়ার কারণ কি? আকাশ, তুই কি ভুলে গেছিস যে আজ রাতে আমি চট্টগ্রাম ফিরে যাব? চট্টগ্রাম চলে যাবি তো কি হয়েছে, চলে যা। তার জন্য কি আমায় এতবার ফোন করতে হয় নাকি? আরে আজীব তো, তুই কি আজকে আমাকে সময় দিবি না? না, আজ সময় দিতে পারবো না, কারণ আমার ক্লাস আছে আর দুপুরে বাসায় একটু কাজ আছে। বিয়াদব, একদম থাপড়ে গাল লাল করে দিব তোর। অনেকক্ষণ ধরে শুনছি তোর অদ্ভুত কথাবার্তাগুলো। এখন তুই ব্যাগ নিয়ে কলেজ থেকে বের হ, আমি তোর কলেজের সামনেই অপেক্ষা করছি। তারপর দুজন মিলে রিকশায় করে ঘুরে কিছুটা সময় একসাথে কাটাবো। না, আমি যেতে পারবো না তোর সাথে কোথাও, কারণটা তো বললাম যে আমার গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। জানোয়ার, তোর ক্লাসের গুষ্টি মারি আমি। তুই এখন বের হবি তো হবি, না হয় আমি কিন্তু আজ সারাদিন তোর কলেজের সামনে দাঁড়িয়ে থাকবো। অনেকক্ষণ এভাবে কথাবার্তা হওয়ার পর বেহরাজের জেদের কাছে আকাশ হার মেনে নেয়। আর তাছাড়া বেহরোজ আজ চলে যাবে সেটা নিয়ে তার ভেতরেও কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে।
কিন্তু অন্যদিকে আবার সংশয়ও কাজ করছে বেহরোজকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি বের হচ্ছি। কথাটা বলেই তারপর আকাশ কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। সে ক্লাসরুম থেকে বের হতেই বেহরোজকে দেখতে পায় যে বেহরোজ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। এরপর সে বেহরোজের দিকে এগিয়ে যেতে থাকে তার সাথে কথা বলার জন্য। তখনই হুট করে অনেক কয়টা পুলিশের গাড়ি এসে বেহরোজের পেছন বরাবর দাঁড়ায়। পুলিশের গাড়ি দেখে আকাশের মাথায় টনক নড়ে ওঠে। সে বেহরোজের দিকে এগিয়ে না গিয়ে চুপচাপ সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে পুলিশগুলো গাড়ি থেকে নেমে এসে বেহরোজকে চারদিক থেকে ঘিরে ফেলে। আকাশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। অন্যদিকে কলেজের সমস্ত স্টুডেন্টও জড়ো হয়ে গিয়েছে পুলিশের গাড়ি দেখতে পেয়ে। একজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে এসে বেহরোজকে তাদের কাছে আত্মসমর্পণ করতে বলে। আকাশ দেখতে পায় পুলিশ অফিসারের গাড়ি থেকে আরও একজন ব্যক্তি নেমে এসেছে। সে পুলিশ অফিসারকে বলছে, স্যার, এই আতঙ্কবাদীকে শ্যুট করে মেরে ফেলুন। এই মেয়ে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, অনেক অনিষ্ট করেছে এই মেয়ে দেশের। তবে লোকটা আর কেউ না, লোকটা হলো জেমস। আকাশ জেমসকে দেখে যা বোঝার বুঝে নেয় যে জেমস তার কথা শোনেনি, জেমস তার সাথে চাল চেলেছে। আকাশের চরম রাগ উঠে যায় জেমসের এই গুলিবাজি দেখে। সে সাথে সাথে পকেট থেকে ফোন বের করে একটা টেক্সট পাঠায়। তারপর ফোন পকেটে ঢুকিয়ে রেখে বেহরোজের দিকে এগিয়ে যায়। কলেজে সবাই জড়ো হয়ে সমস্ত কিছু উপভোগ করছে। মনে হচ্ছে যেন কোনো সিনেমা চলছে কলেজের সামনে। কিন্তু আকাশের তো চরম পরিমাণে রাগ উঠে গেছে জেমসের আচরণে। সে সোজা গিয়ে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায়। পুলিশ অফিসার বেহরোজকে বলছে, এই লেডি হ্যাকার বা এমবিএস তুমি নিজকে আমাদের কাছে সমর্পণ করো, না হয় কিন্তু অনেক খারাপ কিছু হবে তোমার সাথে। পুলিশ অফিসারের কথা শুনে বেহরোজ ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোনো কথা বলার মতন সাহস পাচ্ছে না সে। পুলিশ অফিসার বেহরোজের কাছে এসে কপালে গুলি ঠেকিয়ে তার চুলের মুঠি চেপে ধরে, যার ফলে বেহরোজ ব্যথায় চেঁচাতে শুরু করে আর পুলিশ অফিসারকে বলতে থাকে, স্যার, আমি লেডি হ্যাকার না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। বেহরোজের কথার প্রতি উত্তরে জেমস বলে ওঠে, স্যার, এই মেয়ে মিথ্যা বলেছে, এই মেয়ে লেডি হ্যাকার। আর তখনই জেমসের কথা শুনে সেই পুলিশ অফিসার বেহরোজের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যার ফলে বেহরোজের সাথে সাথে কান্না করে দেয়। এদিকে বেহরোজের গায়ে পুলিশ অফিসারের হাত উঠানো দেখে আকাশের মাথায় আগুন জ্বলছে। সে সোজা ভিড় থেকে বেরিয়ে গিয়ে পুলিশ অফিসারের সামনে দাঁড়ায়। তারপর পুলিশ অফিসারকে বলে, অফিসার, কি সমস্যা আপনার? আপনি কিসের অপরাধে তাকে গ্রেপ্তার করতে চাইছেন? আর কোন সাহসে একজন নারীর গায়ে আপনি হাত দিয়েছেন? পুলিশ অফিসার এমন একটা কথা শুনে সামনের দিকে তাকায়। পুলিশ অফিসার আকাশের কথা শুনে রেগে যায়। সে বেহরোজকে ছেড়ে দিয়ে সোজা ঘুরে আকাশের গালের মধ্যে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। এই বেটা, তুই কোন জায়গার দান বেরাবার যে এই মেয়ের হয়ে কথা বলতে আসছিস? পুলিশ অফিসারের আচরণে আকাশের এবার রাগের সীমা ছাড়িয়ে গেছে। সে এবার সামনেই পুলিশ অফিসারের কলার চেপে ধরে, যেটা দেখে জেমস দৌড়ে পুলিশের গাড়িতে উঠে পড়ে। আর কলেজের সবাই অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে পুলিশ ফোর্স বেহরোজকে বাদ দিয়ে আকাশের দিকে নিশানা লক করে, কিন্তু আকাশের মনে কোনো ধরনের ভয়ভীতি নেই। সে পুলিশ অফিসারের কলার চেপে ধরে বলতে থাকে, আমায় মেরেছিস তো মেরেছিস, কিন্তু এই মেয়ের গায়ে হাত কেন তুললি? হ্যাঁ। এদিকে আকাশের আচরণে পুলিশ অফিসার থতমত খেয়ে যায়, কারণ আকাশ এমন করে বসবে সেটা পুলিশ অফিসার কল্পনাই করতে পারেনি। অন্যদিকে তার পেস্টিজও খুব লেগেছে। এই স্যামরা, তোর বুকের পাটা কত বড় যে তুই আমার গায়ে হাত দিস? বুকের পাটার এখনো দেখেছিস কি তুই? সবে তো মাত্র তোর শরীরে হাত দিয়েছি, একটু পথে তোর বুক ছিঁড়ে কলিজা বের করে দেবো। তোর কত বড় সাহস যে বেহরোজকে থাপ্পড় মারিস? এদিকে আকাশের এমন ভয়ানক আচরণ দেখে পুলিশ অফিসার নিজে আর কিছু করে না, কিন্তু সে সবাইকে আদেশ করে আকাশকে ধরে মারার জন্য। তার কথা মতন সবাই এসে আকাশকে মারতে শুরু করে। তারা আকাশকে মারতে মারতে মাটিতে শুইয়ে দিয়েছে। অন্যদিকে বেহরোজ ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সে এখন কি করবে কোনো কিছুই ভেবে কুল করতে পারছে না। ঠিক তখনই সেখানে ওভার পাওয়ারের বিশাল একটা দল চলে আসে, আর তারা এসেই সবাইকে উড়াধুড়া করে মারতে আরম্ভ করে।
মারতে মারতে সবাইকে মাটির সাথে শুইয়ে দিয়েছে ওভার পাওয়ারের ছেলে পেলে। এদিকে এই দৃশ্য দেখে পুলিশ অফিসারের কলিজা পুরোপুরি শুকিয়ে যায়। সেই পুলিশ অফিসার যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এখানে। এরই মধ্যে সেখানে ভার্সিটির প্রধান, যে কিনা বেহরোজের আঙ্কেল এবং সেন্ট্রাল মিনিস্টার চলে আসে। দুজন একই গাড়িতে করে এসেছে, কারণ তারা দুজন বেস্ট ফ্রেন্ড। সেন্ট্রাল মিনিস্টার আকাশের সম্পর্কে সব কিছুই জানে, কারণ আকাশের ওভার পাওয়ারের ছেলেপেলে তাকে প্রোটেক্ট করে। সেন্ট্রাল মিনিস্টার সোজা এসেই সেই পুলিশ অফিসারকে গণহারে থাপ্পড় মারতে শুরু করে। এই জানার বাচ্চা, তুই কাকে আমার জন্য পুলিশ ফোর্স সাথে করে নিয়ে এসেছিস? তুই কি জানিস সেই ছেলেকে আর তাকে যারা প্রোটেক্ট করতে এসেছে তারা কারা? এরপর সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে পুলিশ অফিসার থতমত খেয়ে যায়। সে অবাক চোখে সেন্ট্রাল মিনিস্টারের দিকে তাকিয়ে আছে। জানোয়ার, তোর কি একটুও বুক কাঁপলো না এই ছেলের গায়ে হাত তোলার আগে? যেখানে এই ছেলের জন্য আমি সব সময় আমার বুক ফুলে বাঁচতে পারি, আর তুই কিনা সেই ছেলের গায়ে হাত তুলেছিস। তোর তো 7 জনের ভাগ্য যে তোর ছেলে পেলে এখনো তোকে কিচ্ছু করেনি। অবশ্য কিছু করলেও কারোর পাপের সাধ্য নেই যে তাদের হাত থেকে কেউ তোকে বাঁচাবে। তারা যদিও বেতনভুক্ত হয়ে আমার জন্য কাজ করে, কিন্তু এখন তো তারা আর আমার কথাও শুনবে না, কারণ তুই মৃত্যুর ফেরেশতার গায়ে হাত তুলেছিস। আর সেই ফেরেশতার অনুমতি ছাড়া এই রক্তচোষাগুলো শান্ত হবে না কোনোদিন। সো তাড়াতাড়ি ওর পায়ে ধরে মাফ চা, কারণ তোরা যাকে মেরেছিস সে আর কেউ না, সে হলো ইন্টারনেট জগতের সবচেয়ে বড় মাফিয়া জেট, যার ইশারা পুরো ইন্টারনেট জগৎ চলে, যাকে প্রোটেক্ট করার জন্য ডার্ক ওয়েবের সমস্ত বড় বড় কিলার টিম কাজ করে, আর তুই তাকে মারার জন্য পুলিশ ফোর্স নিয়ে এসেছিস। এরপর সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে উপস্থিত যারা ছিল তাদেরও হুঁশ উড়ে যায়। বিশেষ করে সেই পুলিশ অফিসারের, সে যেন মৃত্যুকে খুব নিকট থেকে দেখতে পাচ্ছে। আকাশের আসল পরিচয় জেনে সেই পুলিশ অফিসার উত্তেজিত মেজাজে মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। সে থরথর করে কাঁপতে আরম্ভ করে। অন্যদিকে আকাশ সেই পুলিশ অফিসারের দিকে অনেক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন চোখের মধ্যেই সেই পুলিশ অফিসারকে গিলে খেয়ে ফেলবে। আকাশের এমন ভয়ানক চাউনি দেখে পুলিশ অফিসার ভয়ে নজর ঘুরিয়ে ফেলে। সে ভেবে কুল করতে পারছে না এখন কি করবে সে, কারণ সেই পরিস্থিতি বহু আগেই বিগড়ে দিয়েছে। এদিকে আকাশ মাটি থেকে উঠে পুলিশ অফিসারের সামনে গিয়ে দাঁড়ায়। পরে তার উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর হুট করেই সেই পুলিশ অফিসারের সামনে থেকে সরে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের সামনে গিয়ে দাঁড়ায়। পরে সকলের সামনেই সেন্ট্রাল মিনিস্টারের কলার চেপে ধরে আর সেন্ট্রাল মিনিস্টারকে বলতে থাকে, কিরে মামুর বেটা, তোকে এত পাকনামি করতে কে বলেছে? তোকে কি কেউ বলেছে যে জেডের ইন্ট্রো দিতে? এদিকে আকাশের এমন অদ্ভুত আচরণে সেন্ট্রাল মিনিস্টার ভয় পেয়ে যায়। ভাই দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। এই তোর বুঝতে পারার না পারার মাই ফুট, তুই এতগুলো মানুষের সামনে আমার নাম নিয়ে পাকনামিটা করলি কোন দুঃখে? আমি কি একবারও বলেছি যে ভয়ানকভাবে ইন্ট্রো দিয়ে আমার সামনে আমার আসল পরিচয় আত্মপ্রকাশ করতে? হ্যাঁ না, বলেননি। তাহলে কেন করলি এই কাজটা? আমার এতদিনের সব কিছু মুহূর্তের মাঝেই কেন ধুলে মুশিয়ে দিলি? কেন? আমি কি চাইলে পারতাম না জেডের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে ওড়াউড়ি করতে? কিন্তু সেটা তো আমি করিনি। কিন্তু তুই পাকনামি করে আমার সমস্ত কিছু ভেস্তে দিলি কেন? ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করে আমি জানতাম না যে আপনার আসল পরিচয় মানুষের সামনে তুলে ধরাতে আপনার মনে আঘাত লাগবে। ভাই আমি না জেনে এমনটা করে ফেলেছি। ভাই আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। ভাই ভাই আমি সমস্ত কিছু ঠিকঠাক করছি। ঠিক কর। আকাশ সেন্ট্রাল মিনিস্টারকে এভাবে কথাগুলো বলেই তারপর আকাশ সেন্ট্রাল মিনিস্টারের কলার ছেড়ে দেয়। আর সেন্ট্রাল মিনিস্টার সেখানে উপস্থিত সকলের সামনেই রিকোয়েস্ট করে যে কেউ যাতে আকাশের আসল পরিচয় কারোর সামনে পাবলিশ না করে। যদি কেউ আকাশের আসল পরিচয় পাবলিশ করে তাহলে সে দুনিয়ার কোলাহল দেখতে পারবে না, রাতের আঁধারেই তাকে এনকাউন্টার করে মারা হবে। সেন্ট্রাল মিনিস্টারের কথা শুনে সবাই আকাশের আসল পরিচয় ভেতরে ভেতরে দাফন করে ফেলে, কারণ কারোরই মরার ইচ্ছা নেই।
ভাই আমি সবাইকে বলে দিয়েছি, এখানে উপস্থিত যারা আছে তারা বাদে কেউ আর আপনার আসল পরিচয় জানতে পারবে না। ভাই এবার তো আমায় মাফ করে দিন। এরপর আকাশ সেন্ট্রাল মিনিস্টারের কথায় কোনো উত্তর না দিয়ে সোজা পুলিশ অফিসারের গাড়ির সামনে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় জেমস গুটিসুটি মেরে গাড়ির সিটের মধ্যে বসে রয়েছে। সে জেমসের উদ্দেশ্যে এখানে এসেছে। জেমসকে দেখে আকাশ তাকে ইশারা করে গাড়ি থেকে বেরিয়ে আসতে। জেমস আকাশের কথা মতন কাঁপতে কাঁপতে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর আকাশের সামনে এসে মাটির দিকে নজর রেখে দাঁড়ায়। আর ঠিক তখনই আকাশ জেমসের কলে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দেয়। কিরে গুটিবাজের বংশধর, তোকে না বারণ করেছিলাম বেহরোজের নামে কিছু না বলতে, কিন্তু তারপরও তুই আমার কথা অমান্য করে পুলিশ আনলি কেন? আকাশ রেগে গিয়ে কথাগুলো বলছে। জেমস ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে কোনো ধরনের কথা বের হচ্ছে না। দেখ, চুপচাপ থাকবি তো পাড়িয়ে মেরে ফেলবো সোজা। কি কারণে তুই আমার কথা অমান্য করলি সেটার উত্তর দে। আমি তো তোকে ভালো ভেবেই বলেছিলাম বেহরোজের বিষয়ে কাউকে কিছু না বলতে, তাও কেন তুই ওই বিষয়ে পুলিশকে জানালি? বল, কি কারণে এমন করেছিস? ভাই, তাকে আমি অনেক বেশি ঘৃণা করি, কারণ সে আমার এত বছরের কেরিয়ার দাগ লাগিয়ে দিয়েছে। আমার হাতে গড়া বেস্ট 11-এর মান ইজ্জত পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে সে। তাই তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশকে জানিয়েছি সমস্ত কিছু। কিন্তু সে যে লেডি হ্যাকার সেটা তুই পুরোপুরি শিওর হলি কি করে? তার বিষয়টা এখন আমি নিজেই শিওর না। আর তাছাড়া সে আমায় কখনো মিথ্যা বলবে না। সে যদি সত্যি লেডি হ্যাকার হতো তাহলে সে এত সময় সব কিছু জানিয়ে দিত আমাকে। কিন্তু তুই গুটিবাজিটা করলি কেন তার বিষয়ে পুরোপুরি শিওর না হয়ে? হ্যাঁ ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় আপনি ক্ষমা করে দিন। না, সবার ক্ষমা হলেও তোর ক্ষমা নেই, কারণ তোর কারণেই আমার প্রিয় মানুষটার গায়ে আজকে হাত উঠিয়েছে পুলিশ। সো তোর 12টা বাজবে। এই যে স্যার, এদিকে আসেন তো। আকাশ এভাবে পুলিশ অফিসারকে ডাকতেই পুলিশ অফিসার আকাশের ডাক শুনে দৌড়ে আসে তার দিকে। জি ভাই। ওরা কি করবেন করেন, কারণ তার জন্য আপনি আজকে আমার প্রিয় মানুষের গায়ে হাত উঠিয়েছেন। তার একটা চরম শিক্ষা হওয়া চাই। অবশ্য আপনিও কম দোষী না, কিন্তু আমি আপনাকে কিছুই করবো না, কারণ আপনি আইনের লোক। তাছাড়া আপনার কোনো দোষ নেই এতে, কারণ আপনারা সবসময় দেশের মানুষের জন্যই কাজ করেন। আর এখনও কাজে এসেছেন যে লেডি হ্যাকারকে ধরে নিয়ে যাবেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো ক্রাইম না করতে পারে সে। কিন্তু আসল মুদ্রাটা হচ্ছে সে লেডি হ্যাকার নয়। সো তার মানে এই জেমস আপনাদেরকে হয়রানি করিয়েছে লেডি হ্যাকারের কথা বলে। সো বাকিটা আপনি বুঝে নেন এবার। ভাই, এই হারামজাদাকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব, কারণ এই বেটাই আজকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ভাগ্যিস ওপরওয়ালা বাঁচিয়েছে আমাকে, কিন্তু ওপরওয়ালা আমাকে বাঁচালেও এই বেটা আমার হাত থেকে বাঁচবে না। এই বেটাকে নিয়ে গিয়ে আমি লকআপে ঢোকাচ্ছি। সে যাই করেন করেন, মোর কথা হলো তার শিক্ষা হওয়া যায়। তারপর পুলিশ অফিসার সবাইকে আদেশ করে জেমসকে ধরে নিয়ে যেতে। পুলিশ অফিসারের আদেশ পেয়ে বাকিরা এসে জেমসের হাতে হাত কড়া পরায়। তারপর জেমসকে নিয়ে ঢোলাতে ঢোলাতে গাড়ির মধ্যে ওঠে। পুলিশগুলো ঢোলার কারণ হলো ওভার পাওয়ার ছেলেপেলের হাতে অতিরিক্ত মার খাওয়া। ওভার পাওয়ারের হাতে মার খেয়ে কেউ যেন সুস্থ বা স্বাভাবিক নেই। সেই পুলিশ অফিসার এবং সবাই জেমসকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আকাশ আবার হেঁটে হেঁটে এসে প্রধানের সামনে দাঁড়ায়। তারপর প্রধানকে বলে, স্যার, আপনি আপনার ভাগ্নিকে কি বলবেন বলেন, তার থেকে একটু জানুন যে সত্যি লেডি হ্যাকার কিনা। আকাশ ভাই, এসবের মাঝে আমি নেই, কারণ আগের বার আমার শিক্ষা হয়ে গিয়েছে। সো আমি এসবের মাঝে আর জড়াবো না। আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু বাপু, এর মাঝে আমি নেই। যদিও সে আমার ভাগ্নি হয়, কিন্তু আমি আগ বাড়িয়ে তার সম্পর্কে আর মাথা ঘামাবো না। আমি আজ সেন্ট্রাল মিনিস্টার চলে যাচ্ছি, বাকিটা আপনি বুঝে নিন। ঠিক আছে, তাহলে আমিই দেখছি। এদিকে সেন্ট্রাল মিনিস্টার আর প্রধান যেই গাড়িতে করে এসেছে তারা দুজন আবার সেই গাড়িতে করে চলে যায়। তারা যেতেই আকাশ ওভার পাওয়ারকে ইশারা করে চলে যেতে। আকাশের ইশারা পেয়ে ওভার পাওয়ারের ছেলেপুলেরাও চলে যায়। তারপর আকাশ বেহরাজকে নিয়ে রিস্কায় ওঠে। বেহরাজ ভয়ে গিড়গিড় করে কাঁপছে। আকাশ বেহরাজকে নিয়ে একটা পার্কে যায়। সেখানে গিয়ে একটা বেঞ্চে বসে। পরে আকাশ বেহরাজকে জিজ্ঞেস করে, বেহরাজ, তুই কি সত্যি লেডি হ্যাকার? না, আমি লেডি হ্যাকার না। তাহলে সব কিছুর সূত্র কেন তোর সাথে জড়ে গিয়েছে? সে আমি জানি না, হয়তো কেউ আমায় ফাঁসাতে চাচ্ছে, কিন্তু আমি লেডি হ্যাকার নই। কে তোকে ফাঁসাতে যাচ্ছে সে আমি জানি না, কিন্তু আমার নিজের ক্যালকুলেশন মোতাবেক তো তোর দিকেই সব কিছু ইশারা করছে। কিন্তু আমি তো লেডি হ্যাকার না। কি করে বিশ্বাস করবো বল? ভয়েসের মিল পেলাম, তারপর লেডি হ্যাকার দেখা করতে আসে বললো, সেখানে তুই চলে আসলি। সূত্র মেনে অঙ্ক করার পরে সবকিছু তো তোকেই ইশারা করছে। আমি তোকে কি করে বিশ্বাস করাবো বল যে আমি লেডি হ্যাকার না?
সে আমি জানি না, কিন্তু যত সময় না পর্যন্ত তুই নিজেকে প্রমাণ করতে পারছিস বা তোর বিপরীতে অন্য আরেকজনের কোনো কিছু আমার হাতে লাগছে, তত সময় পর্যন্ত তুই আমার কাছে সন্দেহজনক হয়েই থাকবি। আকাশের মুখে কথাগুলো শুনে বেহরাজ চুপ করে আছে, কারণ তার কাছে বলার মতো কোনো ভাষা নেই। ঠিক তখনই আকাশের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে ওভার পাওয়ারের লিডার বলে, ভাই, আমরা আপনার ওইখান থেকে আসার পর দেখি আমাদের কম্পিউটার লেডি হ্যাকার হ্যাক করে নিয়েছে। তার নামের MBZ আলফাবেটটি আমাদের কম্পিউটার স্ক্রিনে রান করছে। কত সময় আগে কম্পিউটার হ্যাক হয়েছে আনুমানিক? সেটার এক্স্যাক্টলি সময়টা বলতে পারবেন কি? আর তোমরা শেষ কোন সময়ে কম্পিউটারটা ওপেন করেছো? আপনার ওইখানে গিয়েছি ঘন্টা 2 হবে। তার আগে সব কিছুই ঠিক ছিল। আমি আপনার ওইখানে যাওয়ার আগে নিজেই কম্পিউটার অফ করেছি, তখন সব কিছুই ঠিক ছিল। কিন্তু সেখান থেকে এসে দেখি এই অবস্থা। তার মানে যা হওয়ার এই ঘন্টা 2-এর মধ্যেই হয়েছে। আকাশ চমকে ওঠে ওভার পাওয়ারের লিডারের কথা শুনে, কারণ বেহরাজকে নিয়ে গতকাল থেকে করা সন্দেহ সমস্ত কিছুই ভুল প্রমাণিত হলো। সে বিগত 3-4 ঘন্টার বেশি হলো আকাশের সাথে। সে আকাশের সাথে কলেজে যখন আসে তখন তার 3য় ঘন্টা চলছিল। তারপর সে 4র্থ নাম্বার ঘন্টা করে বিকেলে বেরিয়ে আসে। তারপরও 3 ঘন্টার বেশি সময় হলো বেহরাজ আকাশের সামনে, কিন্তু কম্পিউটার হ্যাক হয়েছে 2 ঘন্টার মধ্যে। তার মানে বেহরাজ এর সাথে নেই। আকাশের যেন মাথা ফেটে যাচ্ছে এই সমস্ত কিছু ভেবে, কারণ কে রয়েছে এই সব কিছুর পেছনে তার মাথায় যেন কোনো কিছু কাজ করছে না। সে ফোন কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বেহরাজের পাশে চুপচাপ বসে আছে। আর তখনই বেহরাজ পাশ থেকে ঘুরে আকাশের গলায় কিস করতে আরম্ভ করে। বেহরাজ, আমার এখন এসব ভালো লাগছে না, প্লিজ এসব বন্ধ কর। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোর মন খারাপটা দূর করছি ভালোবাসা দিয়ে। না, তার কোনো প্রয়োজন নেই। উঠলাম আমি এখন, আমার একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তো এখন যেতে হবে আমাকে। আর তুই তো আজকে রাতের গাড়িতে চট্টগ্রাম ফিরে যাচ্ছিস, তার মানে তোর সাথে আর এর মধ্যে দেখা হচ্ছে না। তো ভালোই হলে চট্টগ্রাম পৌঁছাবি তুই। না, আমি চট্টগ্রাম যাব না, আমি এখানেই থাকবো। মানে কি বেহরুজ, চট্টগ্রাম যাবি না মানে? মানে হলো আমি আর চট্টগ্রাম যাব না, তোকে বিয়ে করে তোর সাথেই ঢাকায় থেকে যাব। এই মাথা গেছে নাকি তোর? হ্যাঁ, কি সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলছিস তুই? আমাকে বিয়ে করে ঢাকায় থাকবি মানে কি? মানে হলো আমি আর চট্টগ্রাম যাচ্ছি না, আর কোনো উল্টাপাল্টা কথাও বলছি না। বাবা আমায় বেশ অনেক দিন থেকে বিয়ের কথা বলছে, যে আমার কোনো পছন্দ থাকলে বাসায় জানাতে, না হয় তেনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিতে। সো আমি আজকে বাবাকে তোর বিষয়ে জানিয়ে দিব যে আমি তোকে ভালোবাসি, আর আব্বুকে ঢাকায় এসে বলবো তোর বাসায় বিয়ের কথাবার্তা বলতে। বেরোজ, আমার পাগলের মতো আচরণ করছিস কেন তুই? হ্যাঁ, এখন বিয়ে করবি মানে কি? বিয়ে করব মানে তো করবই। বেরোজ, এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে তোর। এই সমস্ত সব পাগলামি বন্ধ কর। তুই কি সব বলছিস তুই? হ্যাঁ, আমাদের দুজনে কারোর কি এখনো বিয়ের সময় হয়েছে? দুজনে তো এখনো পড়ালেখা করছি, আর পড়ালেখা শেষ হলেই দুজনেই বিয়ে করব। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমি কয়েকদিনের মাঝেই তোকে বিয়ে করব। সরি, তাহলে আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ আমার এখনো নিজেকে গোছানো বাকি আছে। তাই কোনোভাবেই আমি তোকে এখন বিয়ে করব না। আর যদি তুই আমাকেই বিয়ে করতে চাস, তাহলে সুন্দরভাবে আজকে চট্টগ্রাম চলে যায়। পরে যখন আমাদের পড়ালেখা শেষ হবে, তখন দুজনের বাসায় জানিয়ে বিয়ে করে নেব। আকাশ, তাহলে তুইও শুনে রাখ, আমি চট্টগ্রাম যাচ্ছি না। আর আগামী 1 সপ্তাহের মাঝে যদি তুই আমায় বিয়ে না করিস, তাহলে আমার মৃতদেহ তুই দেখতে পাবি। একদম শপথ করে বললাম, নিজেকে একদম শেষ করে দিব আমি। আকাশ বেহরাজের মুখে এমন ধারা জেদ আর ভয়ানক হুমকি শুনে আকাশের হোশ উড়ে যায়। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না, কারণ বেহরোজ তাকে বেড়িকলে আটকে দিয়েছে। আরে বেহরোজ, তুই এমন করছিস কেন বলতো? আমি তো বললাম যে সময় আসলে তোকেই বিয়ে করবো। প্লিজ তুই এখন এভাবে জেদ করে থাকিস না। তোর সময়ের গুষ্টি মারি, তোর সময়টময় দেখার মতন পরিস্থিতিতে আমি নেই। সো আগামী 1 সপ্তাহের মাঝেই আমাকে তোর বউ বানাতে হবে, না হয় যেটা বললাম সেটাই করব আমি। তারপর আকাশের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে। সে গভীর চিন্তায় পড়ে যায় বেহরাজের কথা শুনে। তার মুখে কুলুপ এঁটে দিয়েছে সে। অপরদিকে বেহরাজ অন্য পাশ ফিরে কান্না করছে, কিন্তু তার কান্নার আওয়াজ আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না।
আকাশ বেশ কিছুক্ষণ চিন্তা করে বেহরোজকে বলে, ঠিক আছে, আমি তোকে আগামী 1 সপ্তাহের মাঝে বিয়ে করব। আকাশ লক্ষ্য করে তখনও বেহরাজ কান্না করছে। বেহরোজের কান্না দেখে আকাশ থতমত খেয়ে যায়। এই পাগলি, তুই এইভাবে কান্না করছিস কেন? আকাশের কথাটা শেষ হতেই বেহরোজ এবার আরও শব্দ করে কান্না করে দেয়। সে কান্না করতে করতে আকাশকে বলে, তুই আমায় ভালোবাসিস না? আরে পাগলি, কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি দেখতেই পাচ্ছি সব কিছু। আরে না, তুই ভুল দেখেছিস। আমি তোকে অনেক ভালোবাসি, আর আগামী 1 সপ্তাহের মাঝেই তোকে নিজের বউ বানাবো। দেখি আয়, এবার কাছে আয়। বেহরোজ তাও কান্না করছে চুপচাপ বসে বসে। এবার আকাশ তাকে টান দিয়ে নিয়ে নিজের বুকে নিয়ে নেয়। পরে কপালে তাকে অনেক কয়টা চুমু দিয়ে বেহরাজের কান্না থামায়। পরে তার সাথে অনেকটা সময় কাটিয়ে তাকে তার খালার বাসা অবধি পৌঁছে দিয়ে আসে। পরে সেও বাসায় চলে আসে। তারপর বাসায় এসে কম্পিউটার ওপেন করে ওভার পাওয়ারের কম্পিউটার ঠিক করার জন্য কাজে নামে। দীর্ঘ 2 ঘন্টা প্রচেষ্টার পরে সে ওভার পাওয়ারের কম্পিউটার সেই লেডি হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনে। এদিকে বেহরোজ বাসায় আসতেই তার বাবাকে ফোন করে সমস্ত কিছু বলে। বেহরোজের বাবা তার মেয়ের কথাতেই রাজি হয়ে যায়, কারণ সে মেয়ের পছন্দর গুরুত্ব তিনি দিতে জানেন। এভাবে আরও 2 দিন কেটে যায়। বেহরোজের বাবা ও মা ঢাকায় চলে আসে। পরে আকাশের পরিবারের সাথে বিয়ের কথাবার্তা বলে। আগামীকাল শুক্রবার আকাশের বেহরোজের বিয়ের ডেট ফিক্সড করে। এদিকে বেহরোজ তো চরম খুশি, তবে আকাশ এখনও তার বিয়ের বিষয়টাকে পুরোপুরি মেনে নিতে পারেনি। কিন্তু তাতে কারোরই কিচ্ছু আসে যায় না, আর তারও এখন আর কিছুই করার নেই। পরিস্থিতির চাপে পড়ে আরও বিষয়টাকে মুখ বুজে মেনে নিতে হয়। দেখতে দেখতে শুক্রবার চলে এসেছে। আজ আকাশ আর বেহরোজের বিয়ে। সবাই মহা খুশি, কিন্তু আকাশ এখনও আপসেট। তবে সেও বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করে। বেহরাজের সাথে তার বিয়েটা হয়ে যায়। রাতের বেলা দুজন মিলে বাসর ঘরে বসে আছে। তখনই বেহরোজ আকাশের হাত শক্ত করে চেপে ধরে। কিরে, কি হয়েছে? তো তর হয়েছে না নাকি? না, তেমন কিছু না। আসলে তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বল, রিঅ্যাক্ট করবি না তুই? আরে আগে তো বল, রিঅ্যাক্ট করবো কি করবো না সেটা তো কথাটা শোনার পরে বুঝতে পারবো। না, তুই বল যে একদম রিঅ্যাক্ট করবি না। আচ্ছা যা, রিঅ্যাক্ট করবো না, এবার বল। আকাশ, তুই ভিতরে ভিতরে যে লেডি হ্যাকারের তালাশ করছিস, আমিই সেই লেডি হ্যাকার। বেহরোজ কথাটা বলতেই আকাশের চোখ কপালে উঠে যায়। বেহরোজের কথা শুনে সে পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। প্লিজ, তুই আমায় মাফ করে দে। বিশ্বাস কর, আমি না জেনে এই সমস্ত কিছু করেছি। বেহরোজ, এত কিছু করার পরে বলছিস যে না জেনে করেছিস? আমি না জেনেই করেছি। তুই যদি না জেনেই এত কিছু করে থাকিস, তাহলে তোর এসবের পিছনের আসল মাকসাদ বা উদ্দেশ্যটা কি সেটা তো অবশ্যই তো জানা আছে। আর তুই সেদিন ওভার পাওয়ারের কম্পিউটার হ্যাক করলি কি করে আমার সামনে থেকে? সেটা আমার জানা। আমি ওভার পাওয়ারের কম্পিউটার যেদিন হ্যাক হয়েছে তার আগের রাতেই হ্যাক করেছি, কিন্তু সেটাতে আমি সিকিউরিটি টাইমার লাগিয়েছিলাম যে এত ঘন্টা পরে তারা আর নিজের কম্পিউটারে ঢুকতে পারবে না। আর ভাগ্যক্রমে সেটা তোর সাথে থাকা অবস্থাতেই হয়, যার কারণে তুই আমাকে বিশ্বাস করে নিস। আর জেটের বিষয় বলতে গেলে দেখ, আমি জেটের একজন পাগলা ভক্ত। আমি জেটকে আমার আইডল মনে করতাম, কারণ সে অল্প সময়ে বেশ নাম কামিয়েছে। আর আমারও বহু আগ থেকে স্বপ্ন ছিল যে আমিও এমন কিছু করব যাতে করে মানুষ আমায় জেটের মতন এক নামে চিনে। তাই আমি জেটের সংস্পর্শে থেকে তার মতন কাজ শিখতে চাইছিলাম, কিন্তু আমি কোনোভাবেই জেটের নাগাল পাচ্ছিলাম না। তাই আমি একটা প্ল্যান করি যে বিভিন্ন হ্যাকিং ট্যাকিং করে জেটের ফোকাসে যাব, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তাই আমি ভিন্ন আরেকটা প্ল্যান সাজাই যে জেটের সিকিউরিটি হ্যাক করে তার ফোকাসে আসব। তাই আমি ইন্টারন্যাশনাল কয়েকজন হ্যাকারকে হায়ার করি জেটের ডিভাইসে হ্যাক করতে। যখন সেই ইন্টারন্যাশনাল হ্যাকারগুলো জেটের ডিভাইস হ্যাক করে, তখন থেকে কেন জানি আমার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে আর অনেক বেশি অহংকার চলে আসে।
যে আমি যদি জেটের মতন মানুষের ডিভাইস হ্যাক করে ফেলতে পারি তাহলে অবশ্যই আমি তার চাইতেও শীর্ষে পৌঁছাতে পারবো। জেট যে অনেক বড় মাফিয়া সেটা তখন মুহূর্তের জন্য আমার ভেতর থেকে বেরিয়ে গেছিল। পরে যখন জেট উল্টো সেই ইন্টারন্যাশনাল হ্যাকারদের নাকানি চুবানি খাওয়ায় তখন অতিরিক্ত পরিমাণে রাগ উঠে যায় আমার, যে এতগুলো টাকা খরচ করলাম ইন্টারন্যাশনাল হ্যাকারদের পিছনে আর জেট আমার সব কিছুই ধুলায় মিশিয়ে দিল। সো তাকে আমি ছাড়বো না। তখন থেকেই আমি জেটের পিছনে লাগি আর এটা ওটা করে তার ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না যে তুই এই জেট। আমি যদি জানতাম তাহলে তোর সাথে কখনোই লাগতে যেতাম না, কারণ তুই হলি আমার মনের মানুষ। তবে হ্যাঁ, জেটের উপরে আমার অনেক রাগ ছিল, আর যেদিন থেকে জেটের উপরে আমার রাগটা জন্ম নেয় সেদিন থেকেই আমি জেটের ক্ষতি করতে চাইতাম। তাই আমি সবসময় জেটের তালাশ করতাম তার ক্ষতি করার জন্য। আমি জেটের ক্ষতি করার জন্য দেশের সমস্ত হ্যাকারদের লিস্টও বানাই, কিন্তু তোর নামটা যেখানে ছিল না তবে তুই তাদের মাঝেই ছিলি। আর আমি তোর নামটা পেয়েছিলাম একটা সেমিনারে বিজয়ীদের মধ্যে থেকে, কিন্তু সেখানে তোর নাম ছিল ভিন্ন। সেমিনার বিজয়ীর তালিকায় তোর নাম ছিল আরিয়ান, আর সেটা আমার ঠিক করা লোকদের থেকে একজন জানিয়েছিল যে আরিয়ান নামক ব্যক্তিটার মাঝেই সমস্যা দেখা গিয়েছে। তখন এই আমি বুঝে ফেলি যে আরিয়ান নামক মানুষটাই হলো জেড, কারণ আমার ঠিক করা লোকজন লিস্ট মোতাবেক আরিয়ান নাম ডেকে তোকে একটা রুমে নিয়ে যায়, আর পরেই সমস্যাটা হয়। তখন তাদের সাথে আমি কলেই ছিলাম, আর তুই হয়তো তখন তাদেরকে মেরেছিস, যার ফলে তাদের সাথে আমার অডিও কনফারেন্স কেটে যায়। তখনই আমি বুঝতে পারি জেটের আসল নাম আরিয়ান। আর তাছাড়া তুই কিন্তু তখন তোর ডিভাইসটা তাদের ল্যাপটপে লগ ইন করেছিলি, যেটার কারণে আমি পাকাপোক্তভাবে শিওর হয়ে যাই আরিয়ানই জেট। কিন্তু কয়েকদিন আগে জানতে পারলাম জেটের নাম আরিয়ান না, জেটের নাম হলো আকাশ, আর সে হলো আমার প্রিয় মানুষ। সেমিনার দেওয়া লোকজনদের সাথে আলোচনাও করেছিলাম আরিয়ানের ব্যাপারে, কারণ তখনও জানতাম জেটের নাম আরিয়ান। কিন্তু সেই লোকগুলো আমায় সোজা না করে দেয় যে প্রতিযোগিতায় বিজয়ী বা অংশগ্রহণকারী থেকে কারোর ইনফরমেশনেই দেওয়া যাবে না কাউকে। তাই আমি তোর কোনো খোঁজ পাইনি, না হয়তো সেই আরিয়ানের সূত্র ধরে তোর কাছ পর্যন্ত চলে আসতাম। আকাশ অনেকটাই অবাক হয়ে যায়। আকাশ বেহরাজের এই সমস্ত কথা শুনে তাজ্জব হয়ে যায়। এবার তার বুক ধুকপুক করে কাঁপতে শুরু করে। অবশ্য বেহরজ তার পরিচয় দিয়ে আগেই তার হোশ উড়িয়ে দিয়েছে, কিন্তু এখন বেহরজের এত শত কথা শুনে সে আরও নিজের অবস্থাতে নেই। অন্যদিকে তার আবার ব্যাপক রাগও উঠেছে বেহরজের উপরে। আকাশ, প্লিজ আমার উপরে রাগ করে থাকিস না, প্লিজ তুই আমায় মাফ করে দে। দেখ, আমি তোকে সমস্ত সত্যিটা বলে দিয়েছি, কারণ আমি চাই না মিথ্যে নিয়ে দুনিয়ায় তোর সাথে বসবাস করতে। দেখ, আমার সমস্ত কিছুই ছিল জেটের জন্য, আর আসল জেট হলি তুই। তোর খোঁজেই যখন পেয়ে গেছি, তাহলে আমি চাইলে লেডি হ্যাকারের ক্যারেক্টারটা মাটিতে দাফন করে দিয়ে তোর সাথে মিশে থাকতে পারতাম, কারণ আমার প্রিয় মানুষটাই হলো আমার আইডল। আর আমি আমার প্রিয় মানুষের নামেই নামকরণ করেছিলাম, যে MBZ, যার আসল মিনিং হলো মাফিয়া বেহরাজ। আর জেটের আসল মিনিং আমি জানি না, আমার আইডল লাগিয়েছে, তাই আমিও লাগিয়েছি। তেমনটা করলে কিন্তু আজীবনও কেউ আর লেডি হ্যাকারকে খুঁজে পেত না। কিন্তু আমি তেমনটা করিনি, কারণ আমি চাই না মিথ্যে নিয়ে বাঁচতে। কারণ আমি চাই না যে এই মানুষটা ভরা মজলিসে আমায় নিয়ে গর্ব করে বড় গলায় কথা বলে যে সে যদি লেডি হ্যাকার হতো তাহলে সে অবশ্যই আমাকে বলতো, সো বেহরজ লেডি হ্যাকার না। আর আমি সেই মানুষটাকে কি করে ঠকাই বল বল, আমি তোকে ভালোবেসে কি করে ঠকাই আকাশ? এরপর বেহরজের কথা শুনে আকাশের রাগ কমে যায়।
কিন্তু তার চরম অভিমান হয় বেহরোজকে নিয়ে, আর অভিমানটা হওয়াই স্বাভাবিক, কারণ বেহরোজ এত বড় কথাটা তার কাছ থেকে লুকিয়েছে। সো অভিমান হবেই স্বাভাবিক। আকাশের জায়গায় অন্য কেউ হলে ঠিক আকাশের মতোই অভিমানটাই করতো, তাই সে অভিমান করে মুখ ঘুরিয়ে রেখেছে। আকাশ প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি কখনো আর কোনো কিছু তোর থেকে লুকাবো না। আমি কখনো আর অমনধারা কাজকর্ম করব না। আমার আর কোনো নামের প্রয়োজন নেই। আমি এখন থেকে তোর নাম নিয়েই দুনিয়ায় বাঁচবো, তোর হয়েই বাঁচবো। মানুষ আমাকে তোর নামেই চিনবে যে আমি আকাশের বউ। আলাদা আর কোনো উপাধির দরকার নেই আমার। বেহরোজের কথা শুনে আকাশ ভেতরে ভেতরে অনেকটা খুশি হয়, যার ফলে তার রাগ অনেকটা কমে আসে, তবে পুরোপুরি না। আর একটা জিনিস সে বুঝতে পারছে না বেহরোজের সমস্ত কথা শুনে, যে বেহরোজ তার আসল পরিচয় পাওয়ার পর থেকে ভেতর ভেতর গিল্টি ফিল করছিল। অবশ্য গিল্টি ফিল করারই কথা, কারণ প্রিয় মানুষটা থেকে এতগুলো কথা লুকিয়ে রাখা দুটো চারটে কথা নয়, আর সে তাকে হারানোর ভয়ও পাচ্ছিল। সে তাই জলদি করে তার বাবাকে বলে তাকে বিয়ে করে নিয়েছে। কি হলো, এখনো রাগ করে থাকবি তুই আমার উপরে? ঠিক আছে দাঁড়া, আমি তোর রাগ কমাচ্ছি। কথাটা বলেই বেহরোজ আকাশকে ধাক্কা দিয়ে বিছনায় ফেলে দিয়ে তার উপরে উঠে বসে, আর পরে বিছনার সাথে চেপে ধরে তার গলায় কিস করতে শুরু করে। অন্যদিকে আকাশ মনে মনে ভাবে যে তাকে নিয়ে যেহেতু সংসার করতেই হবে আমার, তাহলে সব কিছু ভুলে যাওয়াই ভালো। আর সেহেতু সরি হয়েছে আমার কাছে, না সব কিছু মেনেই নিই, কিন্তু তার আগে একটু প্রতিশোধ নেব। কারণ মাফ করে দিলেও মনের ভিতরে কিছুটা খুঁত রয়েছে, সেটাকে দূর করতে হবে প্রতিশোধ নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে আকাশ জোরে মোচড় দিয়ে বেহরোজকে গায়ের উপর থেকে বিছনায় ফেলে দেয়। পরে সে বেহরোজের হাত বিছনার সাথে চেপে ধরে তার গায়ের উপরে উঠে বসে। ক্ষমা করে দেবো অবশ্যই, কিন্তু তার আগে তোর থেকে কিছুটা প্রতিশোধ নেবই, পরে তুই ক্ষমা পাবি। পরে আকাশ আর কোনো কিছু না ভেবে বেহরোজের ঠোঁটে কিস করে বসে। বেহরোজ নড়াচড়া করার মতো কোনো শক্তি পাচ্ছে না, কারণ আকাশ তাকে ভালো করেই চেপে ধরে রেখেছে। এদিকে 5 মিনিট ওভার হয়ে গিয়েছে, কিন্তু আকাশ তাকে এখনও ছাড়ছে না। এদিকে বেহরোজের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তখনই আকাশ বেহরোজকে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়ার আগে সে একটা কামড় বসিয়ে দেয় বেহরোজের গালে, আর বেহরোজ চেঁচাতে শুরু করে, যার ফলে আকাশ আবারও তার ঠোঁটে চুমু খেতে আরম্ভ করে। জানি না ভাই, আকাশ এত চুমু খেয়ে কী মজা পায়। সে যে এত পরিমাণে লুচ্চু, হয়তো আজকে সারা রাতেও বেহরাজকে ছাড়বে না। কিন্তু দুঃখের বিষয়, সেসব কাহিনী তো আর পাঠকদের বলা যাচ্ছে না, তাই বিদায় নিচ্ছি। তো গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন। অবশ্যই আপনাদের মতামত নিয়েই আমরা গল্পটি বানাতে অনেক আগ্রহী হব, কারণ আপনাদের কমেন্টের জন্য আমাদের গল্প বানাতে উৎসাহিত বাড়ে। আর এই গল্পটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই পাঠক পাঠিকাদের বলছি, আপনাদের মনে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু না রেখে আমাকে মাফ করে দেবেন আপনাদের তরফ থেকে। ধন্যবাদ।